আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়ে দিন যে ক্লাস শুরু হয়েছে। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা বা দাখিল 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সো তোমাদের আজকে তোমরা সবাই জানো আত্মাদ্রিসের একটা কোর্স লঞ্চ হয়েছে সাধারণ গণিত বিষয়ের উপরে, সেটা হলো ম্যাথ 25 কোর্স। আর মূলত সেই কোর্সেরই ক্লাস নাম্বার 27। আর মূলত এই 27 নাম্বার ক্লাসে আমরা সিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা এই 27 নম্বর ক্লাসে মূলত সিকিউ প্র্যাকটিস করব। সো তোমাদের সবার সুবিধার্থে ভাইয়া এই ক্লাসটা পাবলিকলি নেওয়ার চেষ্টা করতেছি, যেন তোমরা সবাই কিছুটা উপকৃত হতে পারো ভাইয়ার এই ক্লাসের মাধ্যমে। সো আজকের ক্লাসের মেইন টপিক হলো আমরা মূলত কিছু ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন আমরা সিকিউগুলা সলভ করার চেষ্টা করব। ওকে, সো আচ্ছা, ওকে, তাহলে দেখো ম্যাথ 25 কোর্সের ক্লাস নাম্বার 27 হলো আজকের ক্লাস। সো আমরা মূলত ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ভাইয়া চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তোমাদের কারো সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা বা সাউন্ড বা দেখতে কারো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কারো সাউন্ডের সমস্যা, ওকে, আশা করি কারো কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না। চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমাদের মূলত আজকে মেইন টপিকস থাকবে হলো তোমাদের এমসিকিউ সলভ, সিকিউগুলো সলভ করে দেওয়া। সো আমরা অনেকগুলো সিকিউ বোর্ড কোশ্চেন নিয়ে আসছি এখানে। সো এগুলো আশা করি তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের সিকিউ প্র্যাকটিসটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা যদি একটু সিকিউ সলভিং এর জন্য আমরা কোন কোন চ্যাপ্টার থেকে মূলত আজকে সিকিউগুলো করাবো সেটা তোমার একটা সামারি দিয়ে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে অনেকটা। দেখো, ওকে, দেখো, চ্যাপ্টার ফর সিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে মূলত সিকিউগুলো হবে, আজকের ক্লাসটা কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ প্র্যাকটিসগুলো করা হবে সেটা মূলত আমরা প্রথমে দেখে নিই। ওকে, সো এখান থেকে তোমরা একটু ভালো করে খেয়াল করো যে আমরা মূলত প্রথমত এখান থেকে 3টা চ্যাপ্টার নিয়ে কাজ করব। কয়টা চ্যাপ্টার নিয়ে কাজ করব আজকে? আমরা 3টা চ্যাপ্টারের উপরে সিকিউ প্র্যাকটিস করব। সেই 3টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার হলো চ্যাপ্টার 2, দ্বিতীয়ত চ্যাপ্টার হলো চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4, অ্যান্ড ফাইনাল চ্যাপ্টার হলো চ্যাপ্টার 9, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, সো তোমরা সবাই জানো যে ভাইয়া চ্যাপ্টার 2তে কিন্তু আরো দুইটা ভাগ আছে, সেটা হলো 2.1 এবং 2.2। সেম ভাবে চ্যাপ্টার 4এও কিন্তু 3টা চ্যাপ্টার আছে, 4.1, 4.2 এবং 4.3। 9 চ্যাপ্টার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো 9.1 এবং 9.2। ওকে, সো এই মূলত এই চ্যাপ্টারগুলো থেকে আমরা মূলত আজকে সৃজনশীলগুলো প্র্যাকটিস করব। সো চলো আমরা প্রথম সৃজনশীলে চলে যাই। আর এইখানে একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের সাইকেল 1-এর যে কোর্সটা চলতেছে সেই কোর্সেরই মূলত আজকের ক্লাসটা। সো তোমাদের সুবিধার্থে আজকের ক্লাসটা পাবলিকলি নেওয়া হচ্ছে, যেন তোমরা সবাই এই সিকিউ ক্লাসটা দেখে উপকৃত হতে পারো। ওকে, সো তোমরা যারা এখনো সাইকেল 1-এ এনরোল করতে পারো নাই, তোমাদের জন্য অপরচুনিটি আছে এখনো, তোমরা যে কোনো সময় তোমাদের এই সাইকেল 1-এর এই ম্যাথ কোর্সটা তোমরা এনরোল করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, সো সাইকেল 1-এর ক্লাসের যারা যুক্ত আছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই চমৎকার একটা ক্লাস হবে, কারণ ভাইয়া একদম বেসিক থেকে আলোচনা করে সাইকেল 1-এর ক্লাসগুলো নিয়েছি। সো তোমরা যারা আসো সাইকেল 1-এ তারা অবশ্যই রেসপন্স করবা। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, তো আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে তোমরা একটু ভালো করে সবাই খেয়াল করো যে আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে প্রশ্ন নাম্বার 1, এটা মূলত কিন্তু আমাদের একটা বোর্ড কোশ্চেন, দাখিল পরীক্ষা 2019 সালের একটা কোশ্চেন।
দাখিল পরীক্ষা 2019 সালের একটা কোশ্চেন। তো বুঝতেই পারতেছো আমাদের এখানে বোর্ড কোশ্চেনগুলো দিয়ে আমরা মূলত সিকিউগুলো প্র্যাকটিস করব, যেন তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যায় এখানে। ওকে, তাহলে চলো ক্লাসটা শুরু করি। এখানে আমাদের মূলত প্রথম যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে দেখো এক্স সমান সমান একটা ভ্যালু দেওয়া আছে। এক্স সমান সমান কি দেওয়া আছে ভাই? একটা ভ্যালু দেওয়া আছে যে এক্স সমান সমান হলো 4, 5, 6 এবং ওয়াই সমান সমান একটা ভ্যালু দেওয়া আছে 5, 6, 7, জেড এর একটা ভ্যালু দেওয়া আছে। এখান থেকে এফ অফ এ মানে একটা ফাংশন রিলেটেডও কিছু একটা কোশ্চেন বলে দিছে এখানে। তাহলে আমি বলতে পারি যে এই কোশ্চেনটা মূলত কোন কোন চ্যাপ্টার থেকে আসছে? 2.1 এন্ড 2.2 এই দুইটা চ্যাপ্টার থেকে মিক্স কোশ্চেন হয়ে এই চ্যাপ্টারটা চলে আসছে। ওকে, তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি প্রথমেই। সো আমরা প্রথমে দেখি আমাদের প্রথম কি বলছে, একটা কোশ্চেন ক নম্বরে বলছে পি অফ এক্স নির্ণয় করো। কি করতে বলছে ভাইয়া? পি অফ এক্স নির্ণয় করো। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে পি বলতে কি বোঝায় আসলে? পি অফ এক্স বলতে বোঝাচ্ছে যে এক্স এর অপোজিট। কি বোঝাচ্ছে ভাইয়া? এক্স এর অপোজিট বোঝাচ্ছে। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে অপোজিট আসলে কি, যেটা আমরা প্রাইভেট ব্যাচে খুব ভালো করে আলোচনা করে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। তারপরে এখানে আমরা বলে রাখি যে এই এক্স এর যে ভ্যালুগুলো আছে এটা তুমি যতভাবে ভাঙতে পারো সেটা হলো তোমার কি? অপোজিট। আর এখানে আমরা একটা শর্টকাট ইউজ করছিলাম যে 2 এর উপরে পাওয়ার n। এই 2 এর উপর পাওয়ার n দিয়ে তুমি বুঝতে পারবা যে এই এক্স এর অপোজিট কয়টা আসবে। সো এরকম ছোট ছোট অনেক টেকনিক আমরা কি করছি প্রাইভেট ব্যাচে দেখানোর চেষ্টা করছি। সো আজকে আমরা বিস্তারিত ক্লাসটা করাবো না, আমরা ডিরেক্টলি সৃজনশীলে চলে যাই, তাহলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমাদের ক নাম্বার কোশ্চেন বা আমাদের ক নাম্বারটা আমরা কিভাবে সলভ করব। আমাদের বলছে কি পি অফ এক্স, মানে আমাদের ক নাম্বার বলছে পি অফ এক্স নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে যে এক্স ইকুয়াল যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা মূলত প্রথমে লেখা শুরু করি। ওকে, ওকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তোবা। আচ্ছা, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। সো দেখো আমাদের ক নাম্বার যে কোশ্চেনটা সেটা আমরা যদি শুরু করি, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে যে এক্স ইকুয়াল একটা ভ্যালু দেওয়া আছে সেটা হলো কি যে 4, 5, 6 4, 5, 6 এই হলো একটা ভ্যালু দেওয়া আছে আমাদের, এক্স ইকুয়াল একটা ভ্যালু দেওয়া আছে। এবার আসো যে এক্স এর কি করতে বলছে? পি অফ এক্স বের করতে বলছে। আর পি বলতে আমরা মূলত প্রথমেই জানি যে পি বলতে বোঝাচ্ছে কি তোমার অপোজিট সংখ্যা। তাহলে এইখানে অপোজিট সংখ্যা কিভাবে বের করবা? তুমি দেখো যে আমি যদি অপোজিট সংখ্যা বের করতে যাই মানে পি অফ এক্স বের করতে যাই, তাহলে আমাকে আগে কনফিউশন দূর করার জন্য তোমার জানতে হবে যে এই এক্স এর উপাদান সংখ্যা আছে 3টা, এই 3টা উপাদান দিয়ে তোমাদের মূলত কয়টা অপোজিট সংখ্যা বের হবে সেটা তোমাদের অনেকের কনফিউশন থাকবে। পরীক্ষা হলে দেখা যায় কি আমরা অ্যান্সার ঠিকই করি কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, আসলে কি আমার অ্যান্সারটা হয়েছে বা আসলে কি আমরা কোশ্চেনটা সলভ করতে পারছি। সো এরকম কনফিউশন থাকার কারণে দেখা যায় পরবর্তী কোশ্চেনটা আমরা আর সলভ করতেই পারি না, একটা ডিপ্রেশন কাজ করে বা একটা দুশ্চিন্তা কাজ করে। ওই দুশ্চিন্তা থেকে আমরা পিছের যত কোশ্চেন আছে সবগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি বা ভুলে যাই। সো এই ডিপ্রেশন বা এই দুশ্চিন্তা যেন তোমাদের পরীক্ষা হলে কাজ না করে সেজন্য আমরা এখানে বলে রাখি যে অপোজিট সংখ্যা বের করার জন্য তোমাকে একটা শর্টকাট বলে দিছিলাম ভাইয়া, সেটা হলো যে 2 এর উপরে পাওয়ার n। 2 এর উপরে পাওয়ার n, এই n বলতে বোঝাচ্ছে কি ভাইয়া? উপাদান সংখ্যা। n বলতে কি? উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। সো এখানে দেখো যেহেতু x এর উপাদান সংখ্যা, x এর অপোজিট সংখ্যা বের করতে বলছে, তাহলে তুমি ধরবা যে x এর উপাদান সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে 2 এর উপরে পাওয়ার কিউব, আর 2 এর উপর পাওয়ার কিউব বলতে কি 8 আসলো। এখন এই 8 কি? অপোজিট সংখ্যা। 8 কি? অপোজিট সংখ্যা। এখন কার অপোজিট সংখ্যা ভাইয়া? এটা হলো x এর অপোজিট সংখ্যা। কার অপোজিট সংখ্যা? x এর অপোজিট সংখ্যা। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে আমি বুঝতে পারলাম এতটুকু যে আমাদের যে x এর অপোজিট সংখ্যা বের করতে বলছে এটা কয়টা অপোজিট সংখ্যা বের হবে? 8টা অপোজিট সংখ্যা বের হবে। এখন এই 8টা অপোজিট সংখ্যা তুমি বের করবা। কিভাবে বের করবা? আমাদের শর্টকাট নিয়ম অনুসারে আমরা প্রথমে কি করি? একটা একটা করে লিখি যে 4, 5, 6। এরপরে আমরা মূলত কি করি? আমরা দুইটা দুইটা করে লিখি যে 4 এর সাথে 5 নিলাম, 4 এর সাথে 5,
4 এর সাথে 6, 5 এর সাথে 6, ঠিক আছে? ওকে, এরপরে আমরা কি করতে পারি, আবার 4 5 6 তিনোটা একসাথে লিখতে পারি, তিনোটা একসাথে লিখতে পারি। এরপরে আমরা ফাঁকা সেট ইউজ করতে পারি। ওকে, সো এই সবগুলোকে আমরা আবার কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিব। এই যে অপোজিট সংখ্যা আমরা বের করে ফেললাম, এখন তুমি দুশ্চিন্তা চেঞ্জ করার জন্য তুমি বলতে পারো যে এখানে কয়টা আছে, তিনটা, তিনটা 6টা, 6 2 8টা। সো তুমি একদম শিওরলি বলতে পারবা যে তোমাদের উপস্থিত সংখ্যা বের হয়ে গেছে, কারণ তুমি একটু আগে চেক করে দেখছো যে এই এক্স এর উপস্থিত সংখ্যা বের হবে কয়টা, 8টা বের হবে, আর তুমিও লিখে ফেলছো 8টা। সো তোমাদের কোশ্চেন শেষ। এখন এই উপস্থিত সংখ্যা অনেকে বলতে পারে যে ভাই আপনি তো 4 5 লিখছেন, 4 6 লিখছেন, 5 6 লিখছেন, আমি যদি 5 4 6 5 লিখি, উল্টা যদি লিখি, তাহলে কি হবে? না, হবে না, কারণ এটার অনেক শর্ত আছে, শর্তগুলো আমরা পেইড ব্যাচে খুব ভালো করে বিস্তারিত আলোচনা করে ফেলছি। সবসময় কি করতে হবে, বাম পাশ থেকে ডান দিকে যেতে হবে, ডান পাশ থেকে উল্টা আসা যাবে না, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। সো তোমরা যারা এখনো পেইড ব্যাচে যুক্ত হও নাই, তোমরা খুব সহজে, এখনো সুযোগ আসছে তোমাদের, তোমরা সাইকেল 1-এর পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তাহলে চলো আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমরা সলভ করে ফেললাম। এবার আসো খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেন খুবই মজার একটা কোশ্চেন বা খুবই চমৎকার একটা কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময়ই আসে। এই টাইপের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সময় চলে আসে। সো খ নাম্বার কোশ্চেনে দেখো যে দেখাও যে এক্স ইন্টারসেকশন ওয়াই ইনটু জেড। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে ভাই এই ইনটুটা আসলে কি গুণ করে দিব? না ভাইয়া, এই যে সেট এবং ফাংশনের চ্যাপ্টারে তোমরা জানো, যারা ক্লাস করছো তারা কিন্তু বলতে পারবা যে এই ইনটু বলতে বোঝাচ্ছে ক্রোমোজোরের গুণ। কি বোঝাচ্ছে ভাইয়া? ক্রোমোজোর। সো ক্রোমোজোরের কাজটা কি সেটা আমি আপাতত এখানে হালকাভাবে টাচ দিয়ে যাব, যেন তোমাদের এই সিকিউ সলভিংটা বুঝতে সমস্যা না পায়। সো দেখো, তো এখানে আমাদের কি বলছে যে আমাদের এক্স ওয়াই জেড এর সাথে জেড গুণ করতে বলছে, আবার এক্স এর সাথে জেড এবং ওয়াই এর সাথে জেড গুণ করতে বলছে। ওকে, সো আমরা মূলত ক্লাসটা শুরু করি। দেখো আমাদের যদি অঙ্কটা সলভ করতে যাই আমরা, খ নাম্বার। সো প্রথমত আমি লিখি, দেওয়া আছে যে এক্স ইকুয়াল 4 5 6, তারপরে কি দেওয়া আছে যে y ইকুয়াল 5 6 7 এবং z ইকুয়াল a b। সো আমি প্রত্যেকটা ভ্যালু কি করলাম, লিখে ফেললাম, প্রত্যেকটা ভ্যালু লিখে ফেললাম। এবার আসো, এই যে তুমি যে লিখে ফেলছো, তোমার কাজ কি? প্রথমে x ইন্টারসেকশন y বের করা, x ইন্টারসেকশন y বের করা। তো আমি প্রথমে x ইন্টারসেকশন y বের করি, x ইন্টারসেকশন এই y। এখন ইন্টারসেকশন বলতে কি বোঝায় ভাইয়া? ইন্টারসেকশন বলতে বোঝায় কমন গুলা। তো এই x এবং y এই দুইটার মধ্যে কমন দিব, যে 4 5 6 ইন্টারসেকশন 5 6 7। সো দুইটার মধ্যে কমন আছে কে? 5 এবং 6 কি আছে? দুইটার মধ্যে কমন আছে। তাহলে আমি 5 এবং 6 আমাদের এই x ইন্টারসেকশন y এর মান বের করে ফেললাম, x ইন্টারসেকশন y এর মান বের করে ফেললাম। ওকে, এই যে x ইন্টারসেকশন y এর মান বের হইছে, আর এখানে হলো x ইন্টারসেকশন y এর মান আমরা বের করছি। ওকে, আচ্ছা, তারপরে আসো, এরপরে আমাদের কাজটা কি ভাইয়া? এরপরে তুমি দেখো আমাদের বলছে কি x ইন্টারসেকশন y এর মান বের করছে, x ইনটু z বের করতে বলছে। আচ্ছা, x ইনটু z, x ইনটু z। আচ্ছা, x ইনটু z বলতে কি x এর ভ্যালু কত আছে ভাইয়া? 4 5 6 আছে, 4 5 6। এই যে 4 5 6 ইনটু z কত আছে ভাইয়া? z আছে হলো তোমার a b, a কমা b। তো তোমরা জানো ক্রোমোজোরের সময় আমরা গুণটা করি কিভাবে ভাইয়া? ক্রোমোজোরের সময় কিন্তু আমরা নর্মালি গুণ করি না, আমরা কোন গুণ করি দেখো? ক্রোমোজোর গুণ করি। ক্রোমোজোর গুণ কিভাবে হয়? যে 4 এর সাথে এই a নিব। এখন তুমি কিন্তু 4 এর সাথে a গুণ করে দিতে পারবা না, যে 4a এভাবে লেখা যাবে না। কিভাবে লেখা যায়? ক্রোমোজোরের গুণগুলো লেখার শর্ত হলো যে 4 a 4 b 5 a 5 b এবং 6 a 6 b। সো এই যে আমরা ক্রোমোজোরের গুণ করে ফেললাম। ওকে, আচ্ছা, সো যারা ক্লাস করছো বা যারা বেসিক ক্লাসে যুক্ত আছো, তারা হয়তো বা এই কোশ্চেনগুলো খুব সহজেই বুঝতে পারতেছো, কারণ ভাইয়া এমনভাবেই ক্লাসটা করাবো যেন তোমাদের যারা পেইড ব্যাচে ছিলা তাদের জন্য এটা খুবই সহজ মনে হবে। সো তোমরা যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা কি করতে পারো? এখনই আমাদের এই ম্যাথ 25 কোর্সের যুক্ত হয়ে যেতে পারো।
ঠিক আছে? ওকে, তাহলে এক্স ইন্টু জেড তো আমরা বুঝলাম, এবার আসো ওয়াই ইন্টু জেড কিভাবে করবা। ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু জেড, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত আসছে ভাইয়া? ওয়াই এর ভ্যালু আমার দেওয়া আছে যে 5 6 7, 5 6 7 ইন্টু জেড এর ভ্যালু কত? a কমা ভি। এবার আসো তুমি ক্রোমোজোরের গুণ করো আবার, 5a 5b 6a 6b 7a 7b লিখে ফেললাম। ওকে, সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিলাম। ওকে, এখন দেখো আমি প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমি আলাদা আলাদাভাবে বের করে ফেলছি। এবার কাজ হলো তোমার কি? এবার কাজ হলো তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কাজ করো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কাজ করো। সো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যখন কাজ করতে যাবা তখন তোমার দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড আসলে কে আছে। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাম পক্ষ কে আছে? যে এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টু জেড, ইন্টু জেড। আচ্ছা, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই বলতে তুমি মান বের করছো কার? এই যে 5,6, 5,6 বের করছো, ইন্টু জেড বলতে কে? এ কমা বি, এ কমা বি। এবার আসো তুমি এখানে গুণ করতে হবে, তাহলে এখানে গুণ করলে কি আসে ভাইয়া? 5,a আসে, 5,b আসে, 6,a আসে, 6,b আসে। ওকে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কি ম্যাক্সিমাম আমরা লেফট হ্যান্ড সাইড করে ফেললাম। ওকে, সো এবার আসো রাইট হ্যান্ড সাইড যেটা, সেটা যদি আমরা করতে যাই, রাইট হ্যান্ড সাইড করার জন্য আমাদের কি কি লাগবে ভাইয়া? রাইট হ্যান্ড সাইড করার জন্য আমাদের এক্স ইন্টু জেড এবং ওয়াই ইন্টু জেড লাগবে, যেটা আমরা মূলত কি বের করে ফেলছি অলরেডি। এবার আসো দুইটাকে কি করে দিব? ইন্টারসেকশন করে দিব। ওকে, আচ্ছা এমডি আলামিন কোন চ্যাপ্টার? মূলত আমাদের এটা হলো আজকে আমরা 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো অনুশীলনী 2, অনুশীলনী 4 এবং অনুশীলনী 9। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার ত্রিকোণমিতি এবং মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সূচক এবং লগারিদম এবং সেট এবং ফাংশন, এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারের সিকিউগুলো আমরা মূলত আজকের ক্লাসে প্র্যাকটিস করব। ওকে আলামিন, আচ্ছা ওকে, দেখো তাহলে এইখানে তোমাদের কি রাইট হ্যান্ড সাইড শুরু করি। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি হবে দেখো তো, আমি যদি এটা একটু অ্যাটাচ করে দেই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে অনেকের। দেখো একে অনেকেরই বুঝতে সুবিধা হবে, দেখা যাচ্ছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, সো দেখো এখানে আমাদের যদি আমরা একটু রাইট হ্যান্ড সাইড করি, আমরা রাইট হ্যান্ড সাইডে যদি যাই, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো? রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে ভাইয়া? এক্স ইন্টু জেড আছে, এক্স ইন্টু জেড ইন্টারসেকশন ওয়াই ইন্টু জেড। এখন এইখানে তুমি চিন্তা করো তো ভাইয়া, এক্স ইন্টু জেড এর ভ্যালু কিন্তু তুমি জানো এবং ওয়াই ইন্টু জেড এর ভ্যালু কিন্তু তুমি জানো। এই দুইটার মানের মধ্যে তুমি দেখো তো, এইখান থেকে যদি আমি দেখাই দিই তোমাদের সুবিধার্থে, দেখো তোমরা কি করবা? এক্স ইন্টু জেড এবং ওয়াই ইন্টু জেড এর মানটা কিন্তু বের করে দেখাবা। কি করবা ভাইয়া? বের করে দেখাবা। সো তোমাদের, আমার এইখানে আমি যদি তোমাদের একটু সহজে দেখাই দিই, দেখো তো এই দুইটার মধ্যে কমন আছে কোনগুলো? যেহেতু ইন্টারসেকশন বলছে, তো তোমাদের কি করতে হবে? কমনগুলো নিতে হবে। কি করতে হবে? কমনগুলো নিতে হবে। তাহলে এখানে কমন আছে কে কে? দেখো তো ভাইয়া, যে কমন আছে এক্স ইন্টু জেড এর মধ্যে আছে হলো 4a 4b 5a 5b 6a 6b। এবার আসো এই যে 5a 5b দেখতেছো তুমি এখানে, এই যে 5a 5b দেখো, এই যে 5a, এখানেও কিন্তু তোমার 5a আছে। ওকে, এই যে 5b, এখানেও কিন্তু তোমার 5b আছে। সেমভাবে এখানে দেখো 6a, এখানেও কিন্তু তোমার 6a আছে। সেমভাবে এখানে 6b, এখানেও তোমার 6b আছে। ওকে, এই যে 6b আছে। আচ্ছা, সো যেহেতু তোমার এগুলা কমন আছে, দুইটার মধ্যেই আছে, তাহলে এগুলাই কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আমি আর সবগুলা না তুলে ডিরেক্টলি লিখে দিচ্ছি যে 5a 5b 6a 6b, এটা হলো আমাদের কি অ্যান্সার। সো এটা তোমরা কি করবো? প্রথমত এই যে এক্স ইন্টু জেড এর জায়গায় এই ভ্যালুগুলো লিখবা, ইন্টারসেকশন দিবা, ওয়াই ইন্টু জেড এর জায়গায় এই ভ্যালুগুলো লিখবা, তার পরবর্তী লাইনে এই কাজটা করবা। ওকে, আচ্ছা, সো আশা করি তোমাদের এতটুকু বুঝতে কারো সমস্যা নাই।
এবার আসো লেফট হ্যান্ড সাইড আমাদের ক্লিয়ার হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডও ক্লিয়ার হয়ে গেল। এবার আসো যে লেফট হ্যান্ড সাইড তুমি যেটা বের করছো, দেখো তো ভাইয়া লেফট হ্যান্ড সাইড তুমি যেটা বের করছো, এই যে লেফট হ্যান্ড সাইড এবং এই যে রাইট হ্যান্ড সাইড, তুমি লেফট হ্যান্ড সাইড যেটা বের করছো, এই যে লেফট হ্যান্ড সাইড তুমি এটা বের করছিলা, ওকে লেফট হ্যান্ড সাইড তুমি এটা বের করছিলা। সো এখান থেকে তুমি দেখো তো রাইট হ্যান্ড সাইডও তুমি যেটা বের করছো, এই দুইটা মান আসলেই কি সমান? এই দুইটা মান বের হয়েছে, যে দুইটা মান, এই দুইটা মান কি সমান বের হয়েছে? হ্যাঁ অবশ্যই দুইটা মান কি হয়েছে? সমান বের হয়েছে। যেহেতু তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে কিন্তু আমি বলতে পারি যে অতএব, অতএব কি বলতে পারি ভাইয়া? ওকে দেখো তাহলে আমি বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইড সমান সমান যদি রাইট হ্যান্ড সাইড হয়, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? প্রুভ হয়ে গেল। কারণ বা দেখাইতে বলছে যেহেতু, তাহলে কি হয়ে যাবে? শুড। কি হবে? শুড। এই যে শুড। ওকে সো এই হলো মূলত আমাদের কি, এইটা মূলত আমাদের কি কত নাম্বার কোশ্চেন? এই যে খ নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম, খ নাম্বার কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। এবার আসো, এবার আসো গ নাম্বার কোশ্চেন। এবার আসো গ নাম্বার কোশ্চেন কিভাবে করবা। সো এটা আমরা রেখে দেই, সাইডে রেখে দেই, আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। ওকে চলো গ নাম্বার কোশ্চেন। এইখানে দেখো গ নাম্বার কোশ্চেনটা কি বলছে। এই যে গ নাম্বার কোশ্চেন সলভ করব। ওকে সো গ নাম্বার কোশ্চেনে আমরা যদি দেখি যে আমাদের গ নাম্বার কোশ্চেন কি বলছে, গ নাম্বার কোশ্চেনে বলছে যে প্রমাণ করো, প্রমাণ করো যে f অফ 1/a, দেখো f অফ 1/a, এই যে f অফ 1/a স্কয়ার আর f অফ a স্কয়ার, এই দুইটা মান কি হয়েছে? পরস্পর সমান হয়েছে। আর এইখানে কিন্তু আমাদের একটা ফাংশন দেওয়া আছে। কি আছে ভাইয়া? ফাংশন দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে সলভ করব সেটা আমরা একটু দেখি। ওকে আমি যদি এটা অ্যাটাচ করে দিই, দেখো অ্যাটাচ করে দিই। ওকে একসাথে করে দিলাম তোমাদের, দেখো তো দেখা যাচ্ছে কিনা সবাই, সবার কি দেখা যাচ্ছে এটা? ওকে সবার দেখা যাচ্ছে কিনা? ওকে দেখা যাচ্ছে, আচ্ছা ক্লিয়ার। ওকে আচ্ছা তাহলে যে হলো আমরা গ নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা সলভ করি। এই যে গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে? গ নাম্বার কোশ্চেন আমাদের একটা ফাংশন দেওয়া ছিল, ফাংশন। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা আগে ফাংশনটা লিখি, যে দেওয়া আছে যে f অফ a, দেওয়া আছে কি f অফ a সমান সমান ফাংশনটা হলো যে 1 প্লাস a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হলো a স্কোয়ার। ওকে a স্কোয়ার। আচ্ছা সো এই হলো ফাংশন। এখান থেকে আমাদের বলছে কি f অফ 1/a স্কোয়ার এবং f অফ a স্কোয়ার, এই দুইটা কাজ বের করতে। ওকে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যে কাজটা করব, যে আমরা লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষ দিয়ে বাম পক্ষের কাজটা করি। এই যে বাম পক্ষ, ওকে এই হলো বাম পক্ষ। আচ্ছা এই হলো বাম পক্ষ। এবার আসো এই বাম পক্ষের মধ্যে তুমি কি করবা? আচ্ছা এই হলো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের বলছে কি? বাম পক্ষে বলছে যে 1/f মানে f অফ 1/a স্কোয়ার, f অফ 1/a স্কোয়ার। তাহলে আমি সকল এর জায়গায় কি বসাই দিব? 1/a স্কোয়ার বসাই দিব। তাহলে 1 প্লাস 1/a স্কোয়ার, এটার উপরে আবার স্কোয়ার, কারণ এই এর পরিবর্তে আমি বসাইছি 1/a স্কোয়ার, আর এইখানে যে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা আমি এখানে বসাই দিছি। ওকে আচ্ছা প্লাস 1/a স্কোয়ার, উপরে পাওয়ার দিব 4। আচ্ছা এখানে a স্কোয়ার, এর পরিবর্তে দিয়ে বলা 1/a স্কোয়ার, আর উপরে পাওয়ার দিয়ে দিলাম স্কোয়ার। আচ্ছা সো এই যে যদি তোমরা এতটুকু বুঝতে পারো, এখন আসো জাস্ট ক্যালকুলেশন করবা। কি করবা? শুধুমাত্র ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে অ্যান্সার মিলে যাবে। তো এখানে হলো 1, আমরা জানি পাওয়ার পর কি হবে ভাইয়া? পাওয়ার পর গুণ হবে, পাওয়ার পর কি হবে? গুণ হবে। তো তুমি এখানে গুণ করে দাও যে 1/a টু দি পাওয়ার, a এর উপরে পাওয়ার কত চলে আসবে? 4 চলে আসবে, প্লাস 1/a টু দি পাওয়ার 8, 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা সো এইখানে এই লাইনটা যখন তোমরা ক্যালকুলেশন বুঝে ফেলবা, তখন দেখো আমরা উপরে যদি লসাগু করি 8 টু দি পাওয়ার 8 পাবো, আর এইখানে কাজ করলে 8 টু দি পাওয়ার 8, 8 টু দি পাওয়ার 4,
আর 1 নিচে হলো a টু দি পাওয়ার 4। আচ্ছা, সো এইখানে দেখো আমাদের কি আসতেছে, a টু দি পাওয়ার 8 আসতেছে প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই হলো a টু দি পাওয়ার 8 ইনটু দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে a টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1। আর এইখান থেকে যখন তুমি ক্যালকুলেশন করে ফেলবা তুমি মান পাবা কি, দেখো তো a টু দি পাওয়ার 8 কে a টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কি আসবে, a টু দি পাওয়ার 4 চলে আসবে নিচে, আর উপরে থাকবে a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1। এইটা হলো আমাদের কি মূলত রাইট হ্যান্ড সাইড। মূলত কি কাজ, এটা রাইট হ্যান্ড সাইড করলাম আমরা, এটা কি করলাম, বাম পক্ষ করলাম। এবার আসো তুমি যখন ডান পক্ষ করতে যাবা, কি করতে যাবা, ডান পক্ষ। সো ডান পক্ষের দিকে যাই আমরা, ডান পক্ষ। ডান পক্ষ আমাদের কি বলছে ভাইয়া, এফ অফ এ স্কয়ার বলছে, এফ অফ এ স্কয়ার বলছে। তো এফ অফ এ স্কয়ার বলতে কি, এ এর জায়গায় সকল জায়গায় কি বসা দিব আমরা, এবার এ স্কয়ার বসাবো, সকল এ এর জায়গায় এ স্কয়ার বসাবো। তাহলে এই যে 1 প্লাস এর পরিবর্তে বসাবো এ স্কয়ার, আর এটার উপরে বসাবো স্কয়ার। সেম ভাবে এ এর জায়গায় বসাবো স্কয়ার, আর এটার উপরে বসাবো পাওয়ার 4। সেম ভাবে এ এর জায়গায় বসাবো এ স্কয়ার, আর উপরে পাওয়ার বসাবো কি স্কয়ার। সো যখন তুমি এটা ক্যালকুলেশন করে ফেলবা দেখবা খুব সহজেই তোমার অ্যান্সারটা মিলে গেল, যে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 8, আর এখানে হলো a টু দি পাওয়ার 4। সো তুমি চাইলে এটা পরবর্তী লাইন একটু সাজিয়ে লিখতে পারো, যে a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই হলো a টু দি পাওয়ার 4। সো এখানে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, যে তোমার বাম পক্ষ যেটা বের হয়েছে তোমার ডান পক্ষ কিন্তু সেম জিনিসটাই বের হয়েছে। তাহলে এখানে তুমি খুব সহজেই লিখতে পারো যে বাম পক্ষ ইকুয়াল কি, ডান পক্ষ। আর এটা তোমার কি হয়েছে ভাইয়া, দেখানো বলছে না প্রমাণ করতে বলছে, তাহলে এটা কি হবে, প্রমাণিত। কি হবে, প্রমাণিত। সো আমি যদি তোমাদের একটু সুবিধার্থে কালারটা করে দেই, তোমাদের অনেকটা হেল্পফুল হবে। সো এটা হলো আমাদের কি, ডান পক্ষ, আর এই যে এটা হলো আমাদের বাম পক্ষ, এটা হলো আমাদের বাম পক্ষ। আর এখান থেকে আমাদের যে মানটা বের হয়েছে এটা হলো এই যে এটা হলো এটা। সেম ভাবে এখান থেকে যেটা বের হয়েছে এটা যদি দেখাই আমি, এই যে এটা। সো দুইটা মানই কিন্তু আসলে অনেকটাই সেম বা সম্পূর্ণ সেম একটা মান বের হয়েছে। সো আমি যদি এবার তোমাদের সুবিধার্থে একত্রে করে দিই, এই যে এবার সুবিধার্থে তোমাদের একত্রে করে দিই, তোমাদের কারো বুঝতে সমস্যা হবে না আশা করি। ওকে, এই হলো মূলত আমাদের মেইন ফর্মুলা বা পুরো সম্পূর্ণ একটা সৃজনশীল। সো আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের মূলত কি একটা সম্পূর্ণ সৃজনশীল আমরা দেখানোর চেষ্টা করেছি। সো তোমাদের কি দেখা যাচ্ছে কিনা? ওকে, ক্লাসের নিচে অবশ্যই পিডিএফ দেওয়া থাকবে, ঠিক আছে? ক্লাসের এই সলিউশনের পিডিএফটা তোমরা পেয়ে যাবা। সো তোমাদের যদি কারো দেখতেও সমস্যা হচ্ছে, ক্লাস দেখে দেখে করার চেষ্টা করবা। যদি ক্লাস দেখে দেখে করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ক্লাসের যে পিডিএফ দেওয়া থাকবে সেটা অবশ্যই তোমাদের হাই কোয়ালিটি দেওয়া থাকবে, তো তোমরা অবশ্যই জুম করে দেখে নিতে পারবা। সো এটা নিয়ে আশা করি তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। ওকে ভাইয়ারা, আচ্ছা। সো দেখো, ওকে, এর থেকে আর বড় করা যাচ্ছে না, বড় করলে নিচে চলে যাবে, দেখা যাবে না। ওকে, সো এই হলো মূলত আমাদের কি, ওকে, আচ্ছা, এটা হলো মূলত আমাদের প্রথম একটা সৃজনশীল চলে গেল। আমরা ঠিক ধারাবাহিকভাবে আমরা পরবর্তী সৃজনশীলগুলোও দেখার চেষ্টা করব। চলো আমাদের পরবর্তী যে সৃজনশীলটা সেটা আমরা দেখে আসি। দেখো, পরবর্তী যে সৃজনশীলটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, আমাদের ঢাকা বোর্ড 2019 সালের একটা কোশ্চেন। দেখো, ঢাকা বোর্ড মানে মাদ্রাসা না, স্কুলের একটা বোর্ড কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন যে তোমার পরীক্ষা হলে আসবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সো এখানে একটা মজার কোশ্চেন আছে, সেজন্য আমরা মূলত এই কোশ্চেনটা দেখাবো, যে এই কোশ্চেনটা দেখো আর তোমার পূর্বের যে কোশ্চেনটা আমরা সলভ করছি সেই কোশ্চেনটার দিকে একটু তাকাও, যে এই যে এই কোশ্চেনটা। সো দেখো, একই টাইপের কোশ্চেন, সেম টু সেম একই টাইপের কোশ্চেন, কিন্তু কোশ্চেনের ধরনটা চেঞ্জ। ওকে, কোশ্চেনের ধরনটা চেঞ্জ, কিন্তু কোশ্চেনটা কিন্তু আসলেই
তোমার একই রকম। সো এই যে কোশ্চেন একই রকম কিন্তু কোশ্চেনের ধরন চেঞ্জ হয়ে যায়। সো তোমরা এই কোশ্চেনগুলো কিভাবে খুব সহজে বুঝতে পারবা বা কিভাবে সলভ করবা সেটা হলো সম্পূর্ণ ডিপেন্ড করবে হলো তোমার বেশি বেশি প্র্যাকটিসের উপর এবং স্পেশাল কিছু গাইডলাইনের অভাবে। সো এই যে স্পেশাল কিছু গাইডলাইনের কথা ভাই বললাম না, সেটা মূলত আমরা প্রাইভেট ব্যাচে যেগুলো ছিল তারা অবশ্যই সেই সকল শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বলতে পারবা যে ভাইয়া কোন স্পেশাল গাইডলাইনের কথা বলছি। যারা তোমরা অবশ্যই ক্লাসগুলো করছো তারা অবশ্যই তোমরা এই সুযোগটা পেয়ে যাবা। ওকে, সো দেখো সেম কোশ্চেন, আমরা সেম টাইপের কোশ্চেনটাই সলভ করব। এখানে সেম টাইপের কোশ্চেনটাই সলভ করব এবং কি আমরা যে গ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা সলভ করার চেষ্টা করব। ওকে, সো এই কোশ্চেনটা হলো মূলত আমাদের ঢাকা বোর্ড 2019 সালের একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হুবহু যে এই কোশ্চেনটাই আসবে তার কোনো কথা বলতেছি না ভাইয়া, ভাইয়া বলতেছি যে এই টাইপের কোশ্চেনগুলাই পরীক্ষা হলে আসে, কিন্তু হুবহু এই ম্যাথটাই যে আসবে তার কোনো কথা না। ওকে, সো আশা করি এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা হলে আসার চান্স খুবই বেশি থাকবে। ওকে, সো আমাদের প্রশ্ন নাম্বার 2 এর খ নাম্বার যে কোশ্চেনটা, খ নাম্বার সেই কোশ্চেনটা আমরা সলভ করব। এখন অনেকের কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমাদের এখানে তো ক নাম্বার একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা সলভ করলেন না কেন? কারণ এই কোশ্চেনটা আমাদের এই সাইকেল 1 এর এই চ্যাপ্টারের না। কারণ আমরা প্রথমেই বলে দিছি যে আজকের চ্যাপ্টারে আমরা অনুশীলনী 2, অনুশীলনী 4 এবং অনুশীলনী 9 এই তিনটা চ্যাপ্টারে যত কোশ্চেন আসছে বা যেই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা হলে আসে সেই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব। ওকে, সো এই যে আমাদের খ এবং গ এটা হলো মূলত আমাদের 2.2 এর 2.2, সেম ভাবে এটাও কিন্তু তোমার 2.2 এরই একটা ম্যাথ। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে চলো ক্লাসটা যদি আমরা শুরু করি আবার। খ নাম্বার যে কোশ্চেনটা আছে, দেখো খ নাম্বার যে কোশ্চেন, হ্যাঁ আচ্ছা ক্লাস চলবে কতক্ষণ? আচ্ছা ক্লাসের ডিউরেশন ডিপেন্ড করবে হলো আমার ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। আমরা সিকিউগুলো সলভ করার চেষ্টা করব, মেনলি আমাদের মেন টার্গেট থাকবে এই সিকিউগুলো শেষ করা। ওকে, আমাদের মেইন টার্গেট থাকবে অ্যান্ড মেইন ফোকাস থাকবে এই সৃজনশীলগুলো শেষ করা। ওকে, আচ্ছা আশা করি ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে চলো আমরা কৃপণতা না করে আমরা ক নাম্বারটা সহজ শেষ করে দিই, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ সৃজনশীলটা চলে আসবে। তাহলে দেখো আমাদের ক নাম্বার যে কোশ্চেন, ক ক নাম্বার যে কোশ্চেন, ক নাম্বার কোশ্চেনটা দেখো ভাইয়া 0.3 উপরে এই পুনঃপুনিক চিহ্ন আছে, 3 উপরে পুনঃপুনিক চিহ্ন আছে। এটাকে কি করতে বলছে? ভাগ করতে বলছে, যে ভাগ 0.22 এর উপরে পুনঃপুনিক। এখন এই পুনঃপুনিকের ব্যাপারটা আসলে কি, একদম সহজ ভাষায় বলে দেই যে পুনঃপুনিক বলতে বোঝায় 9। তুমি কি করবা? 9 বসাবা। যেমন আমরা দশমিকের পরিবর্তে কিন্তু ভাগ করি কি 1 দিয়ে, এরপর দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দেই। সেম কাজটা এখানে কি করবা, তুমি এই পুনঃপুনিকের পরিবর্তে এই যে তুমি এখানে 3 ছিল না, এই যে 3 লিখলাম, এই পুনঃপুনিকের পরিবর্তে 9 দিবা। এখন পুনঃপুনিকের সামনে কি কোনো সংখ্যা আছে যেটা পুনঃপুনিক ছাড়া? নাই, তাহলে এখানে একটাই 9 থাকবে। এখানে ভাগ, এখানে আসো, এখানে পুনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কত? 22। কি আছে ভাইয়া? 22। এখন এই 22কে তুমি কি করবা? 22 থেকে 2 বিয়োগ করবা। কত বিয়োগ করবা? 2 বিয়োগ করবো। কেন ভাইয়া 2 বিয়োগ করব? কারণ এইখানে যে তোমার সংখ্যাটা আছে, এই যে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিন্তু তোমার কত আছে ভাইয়া? 2 আছে। তাহলে পুনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে, পুনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে বামে, সেই সংখ্যাটা তুমি কি করবা? বিয়োগ করে দিবা। ওকে, এটা হলো পুনঃপুনিকের নিয়ম। এরপরে আসো উপরে যে সংখ্যাটা আছে, কত? একটা পুনঃপুনিক আছে, এই জন্য আমি 9 বসাইছি। আর এইখানে তোমার বামে কয়টা সংখ্যা আছে পুনঃপুনিক ছাড়া? একটা সংখ্যা আছে, সেজন্য আমি একটা শূন্য বসাইলাম। ওকে ভাইয়া, ওকে ওকে, এই লাইনটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এবার আসো, তুমি 3/9 ইন্টু ইন্টু দিয়ে দিলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, 90/20। ওকে, এবার আসো তুমি ক্যালকুলেশন করে ফেলো, যে ক্যালকুলেশন করলে এই 9 দিয়ে যখন তুমি এটাকে কাটবা, এই 9কে এটা দিয়ে কাটলে 10, এই 10 দিয়ে এটা কাটলে 2, তাহলে 3/2। এই 3/2 হলো আমাদের কি অ্যান্সার। আর এই 3/2 থেকে আমি বলতে পারি যে 1.5, এই 3.1 থেকে আমি বলতে পারি 1.5, এই যে 1.5 হলো আমাদের অ্যান্সার। আর এখান থেকে এটা হলো আমাদের কি কোশ্চেন ছিল। ওকে, ক নাম্বার কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা চলো, খ নাম্বার যে কোশ্চেনটা, যেটার জন্য আমরা মূলত এই কোশ্চেনটা করাচ্ছি, যে খ নাম্বার যে কোশ্চেন সেটা আমরা দেখি। খ নাম্বার কোশ্চেন,
খ নাম্বার কোশ্চেনে প্রথমে আমি লিখি দেওয়া আছে কি যে এফ অফ এই যে এক্স, এফ অফ এক্স, তাহলে এই এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে হলো 5x স্কোয়ার প্লাস 3 আর ডিভাইডেড বাই 5x স্কোয়ার মাইনাস 3, 5x স্কোয়ার মাইনাস 3। সো এই হলো মূলত আমাদের কি এফ অফ এক্স এর মানটা দেওয়া আছে। ফার্স্ট লাইনটা আরেকবার একটু বলেন। ওকে, আচ্ছা একটু দেখো তাহলে ফার্স্ট লাইনটা একটু আবার দেখো যে এইখানে আমাদের পুনঃপুনিক কথা বলা আছে। কি বলা আছে ভাইয়া? পুনঃপুনিকের কথা বলা আছে। সো পুনঃপুনিক বললে আমরা মনে আছে যে আমরা ছোটবেলা দশমিকের যে অঙ্কগুলো করতাম যে 1.56 মনে করে এরকম থাকতো, আমরা কি করতাম এই দশমিকের পরিবর্তে নিচে বসাইতাম কত 1, দশমিকের পরে যে সংখ্যাগুলো তার জন্য দুইটা শূন্য বসাইতাম। সো এইখানে তোমার পুনঃপুনিকের ব্যাপারটা হলো যে তোমার যেই সংখ্যাটার উপর পুনঃপুনিক থাকবে, মনে করো সাপোজ এই সংখ্যাটা, যে যেই সংখ্যাটার উপর পুনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপর আছে? একটা সংখ্যার উপর আছে। সো একটা সংখ্যার জন্য আমি 9 বসাইলাম, 9 বসাইলাম। কার সংখ্যার উপর আছে? 3 এর উপর আছে, যে 3 বসাইলাম। এখন কাজ হলো 3 এর বাম পাশে কি কোনো শূন্য সংখ্যা আছে? পুনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, বাম পাশে কোনো সংখ্যা নাই। তো বাম পাশে যেহেতু সংখ্যা নাই সেজন্য আমি এখানে আর কিছু বসাইলাম না। যদি বাম পাশে মনে করো 1 থাকতো, কি থাকতো? 1 থাকতো, তাহলে আমি এখানে একটা শূন্য বসাইতাম। কেন 1 বসাই? কেন? কারণ এই একটা বলতে একটা সংখ্যা আছে, এই 1 থাকার কারণে কিন্তু আমি একটা শূন্য বসাই নেই, আমি বসাইছি কি একটা সংখ্যা আছে। যদি এখানে আমাদের মনে করো 5 2 মানে দুইটা সংখ্যা থাকতো, তখন আমি কি করতাম? দুইটা শূন্য বসাইতাম। আর উপরে কাজটা কি? উপরে কাজ হলো তোমার 0 পয়েন্ট মনে করো 2 3 পয়েন্ট আছে। সো এটার কাজ হলো তোমার এখানে টোটাল সংখ্যা আছে কত? 23, এই যে 23 বসাও, 23। আর পুনঃপুনিক আছে কয়টা? একটা সংখ্যার উপর। বাম পাশে সংখ্যা আছে? হ্যাঁ, বাম পাশে সংখ্যা আছে। কয়টা আছে? একটা আছে, এই জন্য আমি একটা শূন্য বসাইলাম। এবার আসো বাম পাশে পুনঃপুনিক ছাড়া সংখ্যা কে আছে? পুনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 2, এই জন্য আমি 2 বিয়োগ করব। ওকে আলামিন ভাই, আশা করি ক্লিয়ার। ওকে আচ্ছা, সো চলো আমরা পরবর্তী যেটা করতেছিলাম সেটা আমরা করি। সো এইখানে আসাও যে এফ অফ এক্স সমান সমান আমাদের যেটা ছিল সেটা আমরা লিখে ফেললাম। ওকে, এবার আসো যে 1/t স্কয়ার, কি বলছে? 1/t স্কয়ার। তাহলে এখান থেকে আমি বলি যে বা এফ অফ 1/t স্কয়ার, এফ অফ 1/t স্কয়ার। এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, এফ অফ এক্স এর জায়গায় কিন্তু তুমি 1/t স্কয়ার বসাইছো, এফ অফ এক্স এর জায়গায় তুমি কি বসাইছো? 1/t স্কয়ার বসাইছো। যেহেতু তুমি এক্স এর পরিবর্তে 1/t স্কয়ার বসাইছো, তুমি সকল এক্স এর জায়গায় কি বসাই দিবা ভাইয়া? 1/t স্কয়ার বসাই দিবা। তাহলে 5 এই এক্স এর জায়গায় 1/t স্কয়ার, এটার উপরে আবার স্কয়ার প্লাস 3, আবার 5 1/t স্কয়ার, এটার উপর আবার স্কয়ার মাইনাস 3। ওকে আচ্ছা, তাহলে এবার আসো যে এইখান থেকে তুমি কি করবা? এইখান থেকে তুমি কি করবা? বা এফ অফ 1/t স্কয়ার সমান সমান এইখানে যখন তুমি কাজটা করবা যে 5 ইন্টু 1/t টু দি পাওয়ার 4, t টু দি পাওয়ার 4 প্লাস 3, সেম ভাবে 5 ইন্টু 1/t টু দি পাওয়ার 4 মাইনাস 3। ওকে, মাইনাস 3। আচ্ছা, এবার আসো যে এই যে তুমি যে ক্যালকুলেশনটা করলা, এখান থেকে যখন তুমি ক্যালকুলেশন লাস্ট পর্যন্ত করে নিয়ে যাবা তখনই তোমার অ্যান্সারটা মিলে যাবে। সো এখানে আমরা যদি আবার লাইন বাড়াই, দেখো যে এফ অফ 1/t স্কোয়ার, এইখানে কিন্তু কাজ করা যায়, কি করা যায়? 5/t স্কোয়ার লেখা যায়, 5/t টু দি পাওয়ার 4 লেখা যায় প্লাস 3। সেম ভাবে নিচেও কিন্তু 5/t টু দি পাওয়ার 4 মাইনাস 3 লেখা যায়। ওকে, লিখলাম। বা এফ অফ 1/t স্কয়ার সমান সমান উপরে যদি আমি লসাগু করি তাহলে কি পাবো? t টু দি পাওয়ার 4 পাবো। তাহলে 5 প্লাস 3t টু দি পাওয়ার 4। সেম ভাবে নিচেও কি পাবো? t টু দি পাওয়ার 4 পাবো। 5 মাইনাস 3t টু দি পাওয়ার 4। ওকে, সো এইখান থেকে আমরা পরবর্তী লাইনগুলা করতেছি। দেখো এটা কিন্তু আমাদের বইয়ের ম্যাথ ছিল, যারা কোর্সে ছিলাম তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ, কারণ এই টাইপের ম্যাথগুলো আমরা একদম বিস্তারিত আলোচনা করে যত সহজে ক্যালকুলেশন করা যায় সম্পূর্ণ বেসিক থেকে আলোচনা করে এই কোশ্চেনগুলো আমরা করানোর চেষ্টা করছি আমাদের ক্লাসে। ওকে, সো যারা পেড বেচে ছিল তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই সহজ হবে। সো তোমরা যারা পেড বেচে ছিল না, তোমাদের জন্য এখনও অপরচুনিটি আছে, তোমরা চাইলেই আমাদের এই কোর্সে এনরোল করে ফেলতে পারো। সো এনরোল করার জন্য আমাদের যেই অফিস নাম্বার বা আমাদের এই কোর্সের কমেন্টে তুমি জাস্ট লিখে রাখো যে আমি এই কোর্সে এডমিট হতে চাই, জাস্ট এই কথাটা লিখে রাখো, অবশ্যই তুমি কমেন্টের একটা ফিডব্যাক পেয়ে যাবা। ওকে,
আচ্ছা, সো এই যে এখানে দেখো 5/t টু দি পাওয়ার 5 প্লাস 3 t টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 ইন্টু দিয়ে দিলে এটা কিন্তু উল্টে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 5 মাইনাস 3 টু দি পাওয়ার 4। ওকে, জাস্ট লিখে রাখলাম, জাস্ট লিখে রাখলাম। ওকে, আচ্ছা, সো এইখানে দেখো, সো এইখানে টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 কাটাকাটি করা যায়, তাহলে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4, আর এখানে 5 মাইনাস 3 টু দি পাওয়ার 4। আর এটা কার ম্যাথ ছিল? যে এফ অফ 1/t স্কোয়ারের ম্যাথ ছিল। এতটুকু কাজ করলাম আমরা, এতটুকু কাজ আমরা করলাম। এবার আসো এখানে কোশ্চেনের দিকে তাকাও, যে ভাইয়া এখানে তোমাকে বলছিল যে এফ অফ 1/t স্কোয়ার, এফ অফ 1/t স্কোয়ার, তো আমি এফ অফ 1/t স্কোয়ারের মান বের করে ফেলছি। এখন যদি এফ অফ 1/t স্কোয়ারের ম্যাথ বের করে ফেলি, তুমি কিন্তু +1 এবং -1, +1 এবং -1, এইটার ব্যাপারটা তুমি চিন্তা করো তো ভাইয়া, এটা কি ছিল মূলত আমাদের? এটা যোজন বিয়োজন ছিল। কি ছিল ভাইয়া? যোজন বিয়োজন। কিভাবে বুঝলাম ভাইয়া যোজন বিয়োজন? কারণ তুমি চিন্তা করো তো যে আমি যদি এক্স লিখি, কি লিখি ভাইয়া? এক্স লিখি, এই যে আমি যদি এক্স লিখি, এক্স, এই যে এক্স লিখি, তাহলে তোমার কাজটা কি? এক্স লিখলে এক্স এর নিচে কিন্তু মনে মনে থাকে কত ভাইয়া? 1 থাকে। এখন আমরা জানি যোজন বিয়োজন বলতে কি, যে উপরে যে সংখ্যাটা থাকে সেটা আমরা উপরেও লিখবো নিচেও লিখবো, আর নিচে যে সংখ্যাটা মানে এইখানে আছে কত? 1, এই 1টা তুমি কি করবা? উপরেও লিখবা নিচেও লিখবা, কিন্তু উপরে দিবা প্লাস দিয়ে আর নিচে দিবা কি? মাইনাস দিয়ে। যখন তুমি উপরে প্লাস দিয়ে লিখতেছো সেটা হয়ে গেল যোজন, আর নিচে যখন তুমি মাইনাস দিয়ে লিখতেছো তখন সেটা হয়ে গেল বিয়োজন। তাহলে তুমি বলতে পারো যে ভাই উপরে যেহেতু যোগ আছে নিচে যেহেতু বিয়োগ আছে, তাহলে আমরা বলতে পারবো এটা কি করা আছে ভাইয়া? যোজন বিয়োজন করা আছে। সেম অপরচুনিটিটা যদি আমি এইখানে ফলো করি, দেখো তো ভাইয়া এফ অফ 1/t স্কয়ারের নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, মনে মনে কি আছে ভাই? একটা 1 আছে। সো আমি যদি ওই প্যাটার্নটাই অনুসরণ করি যে ভাইয়া নিচে মনে মনে একটা যদি 1 থেকে থাকে, তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে এফ অফ 1/t স্কোয়ার, এই যে +1 ছিল, আর এফ অফ 1/t স্কোয়ার, এই যে -1, তাহলে এটা মূলত কি করা হয়েছে ভাইয়া? যোজন বিয়োজন করা হয়েছে। কি করা হয়েছে? যোজন বিয়োজন করা হয়েছে। যদি তোমার যোজন বিয়োজন করা হয়ে থাকে তাহলে এই পাশেও তুমি কি করবা? যোজন বিয়োজন করবা। তাহলে এই পাশে কি করতে হবে? 5 প্লাস 3 টু দি পাওয়ার 4, যা ছিল তা লিখলাম, নিচেও যা ছিল তা লিখলাম, 3 টু দি পাওয়ার 4, নিচে যেটা ছিল সেটা আমি কি করব? উপরে যোগ দিয়ে লিখবো যে 5 মাইনাস 3 টু দি পাওয়ার 4, আর 5 মাইনাস প্লাস 3 টু দি পাওয়ার 4। ওকে, মাইনাস মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে, মানে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা এমডি আলামিন, আমি এডমিট হতে চাই। আশা করি ভাইয়া ক্লাসের শেষে তোমাদের এই কমেন্টের রিপ্লাইগুলোতে তোমাদের কোর্সের লিঙ্ক সহ দিয়ে দেওয়া হবে, তোমরা খুব সহজেই কোর্সে ইনরোল করে ফেলতে পারবা। ওকে, সো আশা করি আলামিন তুমি ক্লিয়ার। ওকে, তোমার এই কমেন্ট যারা এডমিট হতে চাও আমাদের এই কোর্সে, মানে আমাদের ম্যাথ 25 কোর্সে যারা এডমিট হতে চাও, তোমরা কমেন্ট করে রাখো, ভাইয়া অবশ্যই ক্লাস শেষে তোমাদের এই কমেন্টগুলোতে তোমাদের কোর্সের লিঙ্ক সহ দিয়ে দেওয়া হবে, যেন তোমরা খুব সহজেই কোর্সে ইনরোল করে ফেলতে পারো। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে চলো আবার যদি ক্লাসে ফিরে আসি। এই ক্লাসে এখন দেখো এখানে কি আছে ভাইয়া? এইখানে তুমি কি করতে পারো, যে আমাদের এইখানে কিন্তু দেখো আমাদের কিন্তু মানই বের করতে বলছে এখানের এটা। সো তুমি কিন্তু এখানে অ্যাটলিস্ট এতটুকু ক্লিয়ার হয়ে গেছো যে আমাদের মান বের করতে বলছে এটার, আর এখান থেকে কিন্তু আমরা একটা প্যাটার্ন পাইছি। এখান থেকে কি পাইছি? আমরা একটা প্যাটার্ন পাইছি। তো আমাদের আর এটা বাবা দিয়ে লেখার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। সো তুমি কি করতে পারো? এখান থেকে যদি একটা ক্যালকুলেশন করে একটা মান বের করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা মিলে যাবে। ওকে, সো এইখানে তুমি বাকি কাজ করো, যে উপরে আমি দেখতেছি 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4, কাটাকাটি করা যায়, থাকতেছে কত ভাইয়া? 5 আর 5 প্লাস থাকতেছে 10, এবং 3 টু দি পাওয়ার 4 এবং 3 টু দি পাওয়ার 4 যোগ করলে আসে 64, আর এই 5 কাটাকাটি হয়ে যায়। ওকে, সো এইখানে আসো কাটাকাটি যদি আরও কিছু কাটাকাটি করতে পারি আমরা, এখানে কাটাকাটি করলে দেখবে কি 5, আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি, উপরে থাকবে 5 আর নিচে আসবে 3t4, আর এটাই মূলত ভাইয়া আমাদের অ্যান্সার হয়ে গেছে। ওকে, সো আমরা বের করলাম কি, যে এফ অফ 1/t স্কোয়ার +1 এবং এফ অফ 1/t স্কোয়ার -1 এর মান আমরা বের করে ফেললাম, যে 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, ওকে, আচ্ছা, সো এইবার আসো আমাদের পরবর্তী কোশ্চেন।
আমাদের গ নাম্বার যে কোশ্চেন সেটার দিকে আমরা চলে যাই, সেটার দিকে চলে যাই। ওকে, তোমাদের কি দেখা যাচ্ছে কিনা এটা জানাও তো ভাইয়া, যে এটা কি তোমরা দেখতে পারতেছো আমি যে ছোট করে ফেললাম? আচ্ছা, যদি দেখতে সমস্যা হয় কোনো সমস্যা নাই ভাইয়া, আমি একদম তোমাদের পিডিএফ সহ দিয়ে দিব, তোমরা কি করতে পারবা পরবর্তীতেও এটা জুম করে করে দেখে নিতে পারবা। ওকে, জুম করে করেও দেখে নিতে পারবা। আচ্ছা, জান্নাতুল মাওয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা শুরু করো। দেখো ক্লাসে দেখো, তো আমাদের এখানে কি করলাম আমরা, যে এই যে সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ, ক্লাস শেষে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা তারপরে দেখো গ নাম্বার যে কোশ্চেনটা সেটা যদি আমরা সলভ করি, গ নাম্বার কোশ্চেন সেটা যদি আমরা সলভ করি এখানে। আচ্ছা, গ নাম্বার কোশ্চেন, সো এইখানে একটু খেয়াল করো, গ নাম্বার যে কোশ্চেনটা আমরা সলভ করব, এই গ নাম্বার কোশ্চেন কি বলছে, এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাইয়া এস কি দেওয়া ছিল, এই যে এস এটা দেওয়া ছিল, এস কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এস বলা ছিল যে এক্স কমা ওয়াই, কি দেওয়া ছিল, এক্স কমা ওয়াই। আর এক্স কমা ওয়াই বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, যে প্রথম উপাদানের সংখ্যাটা হবে এক্স এর মান, পরের সংখ্যাটা হবে কি ওয়াই এর মান, পরের সংখ্যাটা কি ওয়াই এর মান, যেটা আমরা কিন্তু একদম ডিটেলস আলোচনা করছি ভাইয়া, যে আমাদের যারা কোর্স ব্যাচে ছিল তারা কিন্তু এগুলো খুবই ভালো জানতে পারবে বা ভালো বলতে পারবে, কারণ আমরা এই যখন এই চ্যাপ্টারটা করছিলাম তখন এই চ্যাপ্টারে যত টুকিটাকি ম্যাথ ছিল বা যত থিওরি ছিল, যত বেসিক প্রয়োজন ছিল, সবগুলো নিয়ে কিন্তু একদম স্পেশালভাবে আলোচনা করা হয়েছে। সো তোমরা যারা এখনো পেইড ব্যাচে যুক্ত হও নাই তারা অবশ্যই চেষ্টা করবে আমাদের এই পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে, আর যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের এই ক্লাসের কমেন্টে জাস্ট লিখে রাখো যে আমি এডমিট হতে চাই, অবশ্যই ক্লাস শেষে তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের প্রসেসেস জানা দেওয়া হবে। ওকে, যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও জাস্ট কমেন্ট করে রাখো। ওকে, সো এখানে দেখো গ নাম্বার কোশ্চেন কি বলছে, এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে। তাহলে এস অন্বয় আসলে কি দেওয়া আছে, এক্স ইন্টু সি এবং ওয়াই ইন্টু ডি। এখানে একটু খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু আমাদের সি এবং ডি এর কথা বলছে, মানে এক্স এর মানগুলো হবে সি এর উপাদানগুলো এবং ওয়াই এর মানগুলো হবে তোমার ডি এর উপাদানগুলো। আর এখানে সি এবং ডি দুইটারই মান দেওয়া আছে, সি এবং ডি দুইটারই মান দেওয়া আছে। ওকে, সো এই ম্যাথগুলো করার জন্য মূলত আমাদের প্রথমে লিখতে হবে কি, যে দেওয়া আছে। আমরা একটু সাজায় লিখি, যে তোমরা পরীক্ষা হলে যেভাবে লিখবা ঠিক একইভাবে ভাইয়া সাজায় দিই যেন তোমাদের সুবিধা হয়। তো দেওয়া আছে যে সি ইকুয়াল 135 আর ডি ইকুয়াল 247। ওকে, 135 এবং 247। যেহেতু তোমাকে বলছে এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে, আর অন্বয় বলতে আমরা জানি একটা সম্পর্ক, অন্বয় বলতে কি একটা সম্পর্ক, আরো ডিটেলসে করানো হয়েছিল আমাদের পেইড ব্যাচের ক্লাসে, আরো ডিটেলস আলোচনা করা হয়েছিল। বেসিক ক্লাসই ছিল মনে হয় প্রায় 1 ঘন্টার মতো। ঠিক আছে, সো তোমরা ক্লাসগুলো দেখে ফেলতে পারো। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে ওকে, প্রশ্নানুসারে কি আছে ভাইয়া, যে এস ইকুয়াল বা প্রশ্নে যেটা ছিল সেটা আমি লিখবো, যে এস ইকুয়াল এক্স কমা ওয়াই, মানে প্রথম উপাদানটা হলো এক্স, পরের উপাদানটা হলো ওয়াই, যেন এই যে কোলনটা মানে কি, যেন যে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি এবং 2x প্লাস ওয়াই এস, এই যে দেখেন। সো এটা মূলত আমাদের কি কোশ্চেন ছিল, এটা কি ছিল ভাইয়া, কোশ্চেন ছিল। এখন অনেকের মাথা ঘুরবে যে ভাইয়া সি এবং ডি তো দেওয়া ছিল, এখানে আবার এক্স আর ওয়াই চলে আসলো, এটা আবার কি। এখানে একটু খেয়াল করো ভাইয়া, এই ম্যাথগুলো আমাদের করার জন্য আমাদের সম্পর্ক প্রয়োজন সি ইন্টু ডি, সি ইন্টু ডি। সি এবং ডি এর মানটা তুমি কিভাবে বের করবা, সি এর ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া, 135 দেওয়া আছে, ইন্টু ডি এর ভ্যালু কত দেওয়া আছে, যে 247 দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে ক্রমজোরগুলো বের করো, যে 1 এর সাথে তুমি কি নিবা, 2 নিবা, 1 এর সাথে 2, সেম ভাবে 1 এর সাথে 4, 1 এর সাথে 7, 2 এর 3 সাথে 2, 3 এর সাথে 4, 3 এর সাথে 7, 5 এর সাথে 2, 5 এর সাথে 4, 5 এর সাথে 7। সো আমি উপাদানগুলা লিখে ফেললাম। এবার আসো, এই যে উপাদানগুলা যে লিখলাম, এই উপাদানগুলোর মধ্যে দেখি কোন কোনগুলা আমাদের শর্তগুলা মেনটেন করে, জাস্ট শর্তগুলা মেনটেন করে কোনটা সেটা আমরা লিখব।
সো এখানে আমরা লিখতে পারি যে এস ইকুয়াল, কি লিখতে পারি, এস ইকুয়াল। আচ্ছা, এস ইকুয়াল কেন লিখবো, কারণ এই যে সি ইন্টু ডি এটা মূলত আমাদের কি এস এর কাজ। এখন এখানে যে এস এর কাজটা করবা তুমি, এখানে এস এর একটা শর্ত দেওয়া ছিল, শর্তটা কি, যে 2x + y ইজ গ্রেটার দেন তোমাদের 10, মানে x এর ভ্যালুকে তোমার 2 দ্বারা গুণ করে যদি তুমি y এর ভ্যালুর সাথে যোগ করে দাও, সেটা কি হবে, 10 থেকে ছোট হবে। এটা আমাদেরকে শর্ত দিছে। এই শর্তটা যারা যারা মেনটেন করবে তারাই হলো আমাদের অ্যান্সার। এখন তুমি চিন্তা করো, প্রথম x এর মান, পরেরটা হলো y এর মান, প্রথমে x এর মান, পরেরটা y এর মান। x এর মানকে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করলে আসে 2, 2 এর সাথে যখন তুমি 2 যোগ করবা হয়ে যাবে 4, যেটা কি 10 থেকে অবশ্যই কম। 10 থেকে কম হইলে এটা হবে 1,2, অ্যান্সার চলে আসবে 2, 2 এবং 4 6, তাহলে এটাও অ্যান্সার চলে আসবে 1,4। সো 1 এখানে 2, 2 আর 7, তাহলে 1,7ও চলে আসবে। 3, এটা কিন্তু দেখো 3 দোকানে 6, 6 এর সাথে যখন 2 যোগ করবা হয়ে যাবে 8, তাহলে এটাও 10 এর থেকে কম, তাহলে এটাও আসবে 3 দোকানে 6, 6 আর 4 10। এখন দেখো এটা কিন্তু আসবে না, কারণ তোমাকে বলছে 10 এর থেকে ছোট হতে হবে, এটা বাদ। 3 দোকানে 6, 6 আর 7 এটাও আসবে না। 5 দোকানে 10, 5 দোকানে 10 এটা আর হবে না। সো এই যে যেই ম্যাথগুলো যেটা লিখলাম আমি, এটা হলো তো আমাদের অ্যান্সার। সো এইখানে একটা কন্ডিশন হলো যে তুমি তো এস এর মান বের করলা, এই যে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেটা আমরা খুব সহজেই বের করে ফেললাম। এবার আসো, এই যে তুমি যেই কাজটা করছো সেটা হলো তালিকা পদ্ধতিতে বের করছো, এই যে তালিকা পদ্ধতিতে বের করছো, ওকে। কিন্তু এইখান থেকে তোমাকে আরেকটা কাজ করতে বলছে যে ভাইয়া ডোমেন নির্ণয় করো। কি করবা, ডোমেন। এখন তুমি কিন্তু খুব সহজেই জানো ভাইয়া তালিকা পদ্ধতি থেকে ডোমেন কেমনে বের করে। ডোমেন বের করা হলো তোমার প্রথম যে উপাদানগুলো, এগুলো হলো মূলত আমাদের কি ডোমেন। আর ডোমেনের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম উপাদানগুলো একই রকমের অনেকগুলো থাকে, তখন কিন্তু আমরা সবগুলো উপাদান বারবার নিব না, আমরা একটা উপাদানই নিব যদি বারবার থাকে, ওকে। সো এখান থেকে আমি সহজেই বলে ফেললাম যে এটার ডোমেন তাহলে কত আসবে, ডোমেন এস। এখান থেকে দেখো 1 1 1 তিনটা আছে, তাহলে আমি কি করব, একটা লিখবো। আর এখানে ছিল 3, এই যে 3 লিখলাম। সো ডোমেনটাও আমরা বের করে ফেললাম, ওকে। সো ডোমেনটাও বের করে ফেললাম। সো এই হলো মূলত আমাদের কি দ্বিতীয় সৃজনশীল। সো আমি যদি চেষ্টা করি তোমাদের অ্যাটাচ করে দিতে, অনেকটাই হেল্পফুল হবে হয়তোবা, ওকে, অনেকটাই হেল্পফুল হবে যদি তোমাদের অ্যাটাচ করে দেওয়া যায়। আর না গেলে কোনো সমস্যা নেই, না গেলে আমরা পিডিএফ ইউজ করব, পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের পিডিএফ থেকেও তোমরা খুব সহজেই এটা দেখে নিতে পারবা, ওকে। সো এই হলো মূলত আমাদের সৃজনশীলটা, এই হলো মূলত আমাদের সৃজনশীলটা। আশা করি তোমরা পিডিএফ থেকে ক্লিয়ার আরো সুন্দর করে দেখতে পারবা, আরো সুন্দর স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবা, ওকে। সো এই হলো মূলত আমাদের পিডিএফ, ওকে। আচ্ছা, আমরা মূলত দুইটা সৃজনশীল সলভ করলাম, ওকে। চলো পরবর্তী যে সৃজনশীলটা সেটা, আচ্ছা খুবই চমৎকার একটা কোশ্চেন, ঠিক আছে। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে এবং সাথে তোমাদের এই ইউনিয়ন বি। আচ্ছা অনেক কাজ আছে এখানে, দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে দেখবা, এই কোশ্চেনটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা। দেখো এখানে আমাদের ক নাম্বার যে কোশ্চেনটা আছে, ক নাম্বার, ক নাম্বার কোশ্চেনটা কি বলছে ভাইয়া, যে এ ইউনিয়ন বি। এখন আমার জানতে হবে ভাইয়া এ এর মানটা কত আর বি এর মানটা কত সেটা জানতে হবে। এ এর মান এবং বি এর মান বের করতে হবে আগে। কি করতে হবে, এ এবং বি। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখি আগে। আচ্ছা কি করতে পারি তোমাদের, ওকে। আচ্ছা লাইটিং একটু সমস্যা ছিল, ওকে। আচ্ছা দেখা যাচ্ছে তো নাকি, আচ্ছা দেখো আমরা এ এবং বি এর মান বের করব। প্রথমে তোমাদের সুবিধার্থে আমি স্লাইডটা বাক করে নিই, এ এবং বি। ক নাম্বার কোশ্চেন এখানে দেখো, ক নাম্বার কোশ্চেন কি বলছে, এ ইউনিয়ন বি। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা আগে এ এবং বি এর মানটা বের করি, এ এবং বি এর মানটা বের করি। যে এ সমান সমান আমার দেওয়া আছে কি, যে এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন, যেন যে এক্স এর মানগুলো হবে তোমার 9 থেকে ছোট এবং এবং এক্স হলো কি বেজোড় সংখ্যা, এক্স কি ভাইয়া, বেজোড় সংখ্যা,
ওকে, এক্স হলো তোমার বেজোড় সংখ্যা। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এক্স যদি তোমার বেজোড় সংখ্যা হয়, আবার 9 থেকে যদি ছোট হয়, 9 থেকে ছোট এক্স এর বেজোড় সংখ্যার মানগুলা কি হবে সেটা একটু তোমরা দ্রুত জানিয়ে দাও তো ভাইয়া। হ্যাঁ, দ্রুত জানাও। হ্যাঁ, বেজোড় সংখ্যা বলছে, বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে এই যে অনেকে অ্যান্সার দিতে পারতো, দেখো এখানে হবে যে 1 3 1 3 5 7 পর্যন্ত আসবে, 9 কিন্তু আসবে না, কারণ 9 কিন্তু তোমার সহ বলে নাই, 9 কিন্তু তোমার ইকুয়াল বলে নাই। ওকে, সো তুমি এ এর মান বের করে ফেলছো, আর বি এর মান কিন্তু আমাকে প্রশ্নে দেওয়া ছিল। বি এর মান প্রশ্নে কি দেওয়া ছিল, যে বি ইকুয়াল হলো 4 5 6। আচ্ছা, এখান থেকে তোমার বের করতে বলছে কি, যে এ ইউনিয়ন ইন্টারসেকশন, এ ইউনিয়ন বি। তাহলে এ এর মান তুমি পাইছো 1 3 5 7 ইউনিয়ন বি এর মান পাইছো তুমি 4 5 6। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবা কি 1 3 4 5 6 7। সো তুমি এই ইউনিয়ন বি এর মানটা কিন্তু খুব সহজেই বের করে ফেললা। সো এটা যদি আমি তোমাদের হাইলাইট করে দেখাই, যে এই যে তোমার মানটা বের হয়ে গেছে এ ইউনিয়ন বি এর মান, আর এটা তোমার কি দেওয়া আছে। ওকে, আচ্ছা। সো খ নাম্বার যে কোশ্চেনটা সেটা যদি আমরা দেখি একটু, খ নাম্বার কোশ্চেন। ওকে, খ নাম্বার কোশ্চেন দেখি। খ নাম্বার কোশ্চেন। সো এখানে আমি আবার স্লাইড ব্যাক করি। খ নাম্বার কোশ্চেন দেখো, খ নাম্বার কোশ্চেন বলছে কি, পি অফ বি নির্ণয় করো, দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা তোমার 2n কে সমর্থন করে। কি করে? 2n কে সমর্থন করে। তো তুমি আগে দেখবা বি কত দেওয়া আছে, আমার দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে বি ইকুয়াল, দেওয়া আছে বি ইকুয়াল 4 5 6 4 5 6। আচ্ছা, বি ইকুয়াল যদি 4 5 6 দেওয়া থাকে, 4 5 6 যদি দেওয়া থাকে, তাহলে তুমি পি অফ বি কি বের করতে পারবা না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই পি অফ বি বের করতে পারবা, কারণ আমরা পি অফ বি অলরেডি বের করে ফেলছি, বা বের করে কিভাবে বের করে সেটা আমরা দেখায় ফেলছি। সো চলো পি অফ বি কিভাবে বের করবা, এটাকে তুমি প্রথমে একটা একটা করে লেখো, যে 4 5 6, তারপরে দুইটা দুইটা করে 4 5 4 6 5 6। ওকে, এরপরে তুমি কি করো, তিনোটা একসাথে লেখো, যে 4 5 6। এরপরে তুমি কি করো, একটা ফাঁকা সেট দাও, এই হলো তোমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দাও। এই যে তুমি লিখলা, কয়টা উপাদান হলো ভাইয়া? 8টা উপাদান হইলো। সো তুমি দেখো যে বলছে পি অফ বি নির্ণয় করো, এই যে পি অফ বি নির্ণয় করলাম, এরপর বলছে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, সেটাই ভালো লাগে। তো তুমি তো জানো যে পি অফ বি কি করবে, 2n কে সমর্থন করবে। ওকে, কিন্তু তুমি এটা এখন সাজায় লিখবা কিভাবে, পরীক্ষা হলে তুমি কিভাবে সাজায় লিখবা, সেটা হলো মূলত আমাদের এখন দেখানোর উদ্দেশ্য। সো তুমি দেখো, দেখবা সাজায় লিখবা, যে লিখবা প্রথমে বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা কতটি? 3টি। আচ্ছা, তাহলে অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা কয়টা বের হয়েছে? পি অফ বি এর উপাদান সংখ্যা বের হয়েছে 8টা। এই 8কে আমি লিখতে পারি না 2 এর উপর পাওয়ার কিউব, আর 2 এর উপর পাওয়ার কিউব মানে হলো n, কারণ n বলতেই তুমি জানো উপাদান সংখ্যা, আর উপাদান সংখ্যা যেহেতু তোমার আসছে 3টা, তাহলে তুমি বলে ফেলতে পারবা যে এটা হয়ে গেল কয়টা? 8টা। তাহলে এই যে 2n কে সমর্থন করে কিনা হয়ে গেল। ওকে, আচ্ছা। সো এরপরে আসো, যে তুমি পি অফ বি কে তো সমাধান করে ফেললা, পি অফ বি কে তুমি সমাধান করে ফেললা, এবার তুমি সাজায় জাস্ট লিখে দিবা যে অতএব, অতএব কি, যে পি অফ বি এর উপাদান সংখ্যা কি করে, তাহলে 2n কে সমর্থন করে। পি অফ বি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। ওকে, আচ্ছা। সো এই হলো মূলত আমাদের কাজ। ওকে, আচ্ছা, তোমরা যারা এখনো আমাদের
সাইকেল ওয়ানের এই কোর্সে ইনরোল হও নাই, তোমরা খুব সহজেই আমাদের কি করতে পারো, সাইকেল ওয়ানের এই কোর্সে ইনরোল হতে পারো। তাহলে তোমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো তোমরা দেখতেছো এগুলো আরো খুব সহজে ভালো করে বুঝতে পারবা। কারণ তোমাদের এই ম্যাথগুলোর যত ধরনের স্ট্রং বেসিক প্রয়োজন আছে, সকল বেসিক এবং এমসিকিউ অসংখ্য সিকিউ সলভিং টেকনিক আমরা কি করছি আমাদের সাইকেল ওয়ানের যে কোর্সে ক্লাস চলতেছে, রানিং ক্লাস চলতেছে তাদের মধ্যে শেয়ার করছি। সো তোমরা চাইলে আমাদের কি করতে পারো, কোর্সে ইনরোল করে ফেলতে পারো। যারা যারা কোর্সে ইনরোল করতে চাও তোমরা কি করো, আমাদের এই কমেন্ট মানে আমাদের এই ভিডিওর কমেন্টে জাস্ট লিখে রাখো যে আমরা ম্যাথ কোর্সে এডমিট হতে চাই, তাহলে তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে, বা কিভাবে তোমরা কোর্সে ইনরোল করবা সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, সো এই হলো আমাদের ক এবং খ নাম্বার কোশ্চেন। ক এবং খ নাম্বার কোশ্চেন আমরা সলভ করলাম। আচ্ছা, এবার আসো গ নাম্বার কোশ্চেন তুমি কি করবা। গ নাম্বার কোশ্চেন দেখা যাচ্ছে তো নাকি? ওকে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। সো ক খ তো করলাম, এবার আসো গ নাম্বার কোশ্চেন তুমি কিভাবে সলভ করবা সেটা আমরা দেখাই। গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন। সো গ নাম্বার কোশ্চেনটা দেখো ভালো করে, যে গ নাম্বার কোশ্চেন বলছে কি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার ডোমেইন এবং রেঞ্জ তুমি কি করো, নির্ণয় করো। তাহলে এইখানে তোমার কি করতে হবে, বলছে যে x বিলংস টু a এবং y বিলংস টু কি b, মানে x এর মানগুলো হবে তোমার a এর মান এবং y এর মানগুলো হবে তোমার b এর মান, এই দুটাকে কি করে সমর্থন করে। তাহলে তুমি প্রথমে লেখো যে ক হতে পাই, তুমি জাস্ট প্রথমে মানগুলো লেখো যে ক হতে পাই, ক হতে পাই যে a ইকুয়াল তোমার 1 3 5 7 আর b ইকুয়াল দেওয়া আছে কত 4 5 6। ওকে, আচ্ছা এরপরে তোমাকে যে শর্ত দেওয়া আছে, যে শর্তটা হলো এবং r, এবং কি দেওয়া আছে r, যে r ইকুয়াল x, y, x, y যেন x বিলংস টু হলো a, y বিলংস টু হলো b এবং y ইকুয়াল হলো x প্লাস 1। সো এই হলো মূলত আমাদের কি শর্তটা দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? শর্তটা দেওয়া আছে। এখন তুমি এই টাইপের অঙ্কগুলা কিভাবে সলভ করবা, প্রথমত তোমার শর্তটা ভাঙতে হবে। কি হবে? শর্ত মতে বা শর্ত হতে। শর্তটা কি ছিল, যে y ইকুয়াল x প্লাস 1। এখন পরীক্ষা হলে প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের y এর মানটা আলাদা করে দেওয়া থাকবে না, তোমাকে মনে করো একসাথে জটিলভাবে দেওয়া থাকতে পারে যে x প্লাস y বা x মাইনাস y প্লাস 1 ইকুয়াল হলো 0, এটা বলা থাকতে পারে, এরকম শর্ত দেওয়া থাকতে পারে। তো তুমি কি করবা, এখান থেকে সবসময় y এর মানটা আলাদা করে ফেলবা, y এর মানটা আলাদা করে ফেলবা। সো এরকম ভাবে তোমাকে কোশ্চেনে দেওয়া থাকতে পারে। সো যে কোনোভাবেই যদি শর্ত দেওয়া থাকে তোমরা কি করবা, y ইকুয়াল একটা শর্তটা বের করে ফেলবা, y ইকুয়াল একটা শর্ত বের করবা। এটা হলো তোমাদের প্রথম কাজ। এরপরে তুমি লিখবা, হ্যাঁ অনেকের কোশ্চেন দেখতেছি। আচ্ছা, এমবি রকিব, মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো, প্রত্যেক x বিলংস টু a এর জন্য এখানে লিখবা যে প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল x প্লাস 1 এ মান বসাই। ওকে, মান বসাই। সো মান বসানোর জন্য তোমরা কি করবে, একটা সার্কেল তৈরি করবা, বক্স। জাস্ট আমি যদি এটা একটু রিমুভ করে দিই, ভালো করে আঁকা দিই, এই যে একটা বক্স তৈরি করবা। ওকে, জাস্ট একটা কি করবা, বক্স তৈরি করবা।
বক্স তৈরি করে জাস্ট মানগুলো ইনরোল করবা। এখন দেখো এখানে হলো এক্স, এখানে কি এক্স, আর ওয়াই সমান সমান কি বলা আছে যে এক্স প্লাস ওয়ান। এখন এক্স এর মানগুলো তুমি কার মান নিবা, তুমি বলে দিছো যে এক্স বিলংস টু এ এর জন্য বলছো, তাহলে এ এর মান যেগুলো ছিল, এর মান কে ছিল যে 1357, এই মানগুলো তুমি কি করবা এক্স এর মধ্যে বসাই দিবা যে 1357। জাস্ট এখন এই যে তুমি এক্স এর মানগুলো পাইছো না ভাইয়া, এক্স এর মানগুলো জাস্ট এখানে বসায় দাও, তাহলে তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবা। এখন তুমি দেখো 1 যদি তুমি এখানে বসাও তাহলে ওয়াই এর মান কত পাচ্ছ 2, তাহলে 2 4 6 8, 2 4 6 8। এখন তুমি আসো, তোমাকে বলছে কি, তোমাকে বলছে যে y এর যে মানগুলো বের হবে, এই যে y বিলংস টু b, আর y বিলংস টু b বলতে আসলে কি বোঝায়, y বিলংস টু b বলতে বোঝাচ্ছে যে b এর উপাদানগুলো তোমার কার মধ্যে থাকবে, y এর মধ্যে থাকবে, বা y এর উপাদান সংখ্যাগুলো তোমার কার মধ্যে থাকবে, b এর মধ্যে থাকবে। সো b এর যে মানগুলো দেওয়া ছিল সেটা কি চাওয়া ছিল যে 4 5 6 4 5 6। এখন তুমি চিন্তা করো যে এই যে তোমার যে 4 5 6 দেওয়া আছে, এই 4 5 6 কি তুমি দেখো তো যে 2, এই 2 তুমি যে y এর মানটা পাইছো, y এর মানগুলো কার মধ্যে থাকবে, b এর মধ্যে থাকবে। এখন b এর মধ্যে তোমার শর্ত বলে দিয়েছিল যে 4 5 6 এই তিনটা ভ্যালু থাকবে, কিন্তু তুমি তো এখানে y এর যে মানটা পাইছো 2 4 6 8, এখানে দেখো তো 2 কি ওই b এর মানের মধ্যে ছিল, না ছিল না। 8 কি ওই তোমার b এর মানের মধ্যে ছিল, না ছিল না। তাহলে তুমি কি লিখবা যে 2 এবং 4, 2 এবং 8 নট বিলংস টু কি ভাইয়া, বি, নট বিলংস টু বি। আর যেহেতু তোমার নট বিলংস টু বি, তাহলে শর্তটা কি মেনটেন করছে ওরা, না শর্তটাও তারা মেনটেন করে নাই। যেহেতু লিখতে পারো এখানে সুন্দর দেখাবে, যেহেতু, আর এখানে লিখতে পারো সেহেতু। যেহেতু তোমার 2 এবং 4 8 নট বিলংস টু বি, তাহলে সেহেতু এই যে 2 এর রিলেটেড যেটা আছে যে 1,2, আবার তোমার কি 7,8, 7,8 নট বিলংস টু কি হবে, আর হবে, নট বিলংস টু কি হবে, আর। কারণ কি ভাইয়া আর হওয়ার কারণ কি, কারণ এই যে শর্তটা দেওয়া ছিল, শর্তটা কার মধ্যে দেওয়া ছিল ভাইয়া, আর এর মধ্যেই ছিল। তাহলে আর আসলে তাহলে কি হবে, আর বের হবে যে আর ইকুয়াল এই যে এটা এবং এটা, এই দুইটা বাদ দিয়ে, এই যে এটা এবং এটা, এই দুইটা কি হবে, বাদ হবে, বাদ দিয়ে বাকি যে দুইটা থাকে সেগুলো হবে কি আমাদের আর এর মান। তাহলে 3,4 5,6 এগুলো হলো কি আমাদের আর এর মান। এবার আসো যে 3,4 এবং 5,6টা তুমি লিখলা আর এর মান, কিন্তু এখান থেকে তোমার বের করতে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এরপর তোমাকে বলছে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো, ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। এখন তোমার কাজ হলো ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা। আর ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য তুমি জানো ডোমেইন হলো প্রথম শব্দগুলো, মানে সকল এক্স এর মানগুলোকে তুমি ডোমেইন জানো, আর রেঞ্জ মানে কি সকল ওয়াই এর মানগুলো তুমি রেঞ্জ জানো। তো এইখানে তোমার ডোমেইন কি হবে 3 এবং 5, 3 এবং 5, আর রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে 4,6। সো তুমি কিন্তু এখানে খুব সহজেই ডোমেইন এবং রেঞ্জ বের করে ফেললা। ওকে, সো এই হলো রেঞ্জ, এই হলো ডোমেইন, আর এটা হলো তোমার কি তালিকা পদ্ধতি। ওকে, সো এই হলো তালিকা পদ্ধতি, আর এটা হলো তুমি শর্ত হতে পাইছিলা। ওকে, শর্ত হতে পাইছিলা। আচ্ছা, সো এই হলো মূলত আমাদের কাজ। এবার আসো তোমাকে যদি আমি একত্রে অ্যাটাচ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই হলো মূলত আমাদের সম্পূর্ণ সৃজনশীলটা। সো কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু জানাই দাও তো ভাইয়া, যে আমাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। সো আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে এবার আসো, আচ্ছা এখানে তুমি কি করছিলা, পি অফ বি এর মান বের করছিলা। এটা হলো খ, এটা ক, এটা গ। ওকে, সো এই হলো মূলত আমাদের কি 3 নাম্বার সৃজনশীলটা। সো আমরা 3টা সৃজনশীল অলরেডি সলভ করে ফেলছি। চলো আমাদের পরবর্তী যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা চলে যাই। আচ্ছা, ওকে, পরবর্তী সৃজনশীলটা দেখো খুবই মজার একটা সৃজনশীল, আর এই সৃজনশীলটা হলো তো মূলত আমাদের অনুশীলনী 4-এর, মানে তোমাদের সূচক এবং লগারিদমের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের সৃজনশীল। তাহলে চলো আমরা এই সৃজনশীলটা কিভাবে সলভ করবা সেটা করি। তো আমরা প্রথমতই কি করতে পারি, আমরা স্লাইডটা ভাগ করে নিই, আমরা স্লাইডটা ভাগ করি। ওকে,
সো স্লাইডটা ভাগ করে আমরা এখানে ক নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা সলভ করার চেষ্টা করি। ক নাম্বার কোশ্চেন কি বলছে ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো। ক নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। ক নাম্বার কোশ্চেন কি বলছে? ক নাম্বার কোশ্চেন বলছে যে a সমান সমান 1 হলে দেখাও যে কি l ইকুয়াল m। সো তোমাকে কোশ্চেনে কিন্তু আবার a সমান সমান একটা মান দেওয়া আছে। সো তুমি এখানে লিখতে পারো যে দেওয়া আছে কি, দেওয়া আছে। ওকে, দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে লিখলাম। সো দেওয়া আছে যে a ইকুয়াল 1, a ইকুয়াল 1। আচ্ছা, a ইকুয়াল 1 না দিয়ে a ইকুয়াল যা দেওয়া ছিল সেটা লিখি যে x বাই l আর x বাই m, এটা হলো দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমি আবার লিখতে পারি যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে। ওকে, প্রশ্ন মতে কি আছে ভাইয়া? এই যে খেয়াল করে এখানে প্রশ্ন মতে দেওয়া আছে যে a ইকুয়াল হলো 1, আর a ইকুয়াল যদি 1 হয় a এর মান কত আছে? a এর মান দেওয়া আছে হলো x এর উপরে পাওয়ার l, x এর উপরে পাওয়ার m ইকুয়াল হলো 1। তুমি চিন্তা করো তো, এটা যদি আমি আর গুণ করি তখন কিন্তু আমি লিখতে পারি যে x এর উপরে পাওয়ার l সমান সমান হলো x এর উপরে পাওয়ার m। আর এইখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে দুই পাশ থেকে চলক উঠাই দিলে l ইকুয়াল m চলে আসে, l ইকুয়াল m চলে আসে। সো এইটা হলো আমাদের মূলত কাজ, এটা হলো আমাদের শর্ত দেওয়া আছে। ওকে, সো এই হলো মূলত আমাদের কি ক নাম্বার কোশ্চেনটা। ক নাম্বার কোশ্চেনটা খুবই সহজ ছিল, আমরা সলভ করে ফেললাম অলরেডি। সো এটা হলো ক নাম্বার কোশ্চেন গেল। চলো খ এবং গ নাম্বার যে কোশ্চেন সেটা আমরা সলভ করতে যাই। খ নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। খ নাম্বার কোশ্চেনটা কি বলছে আসলে? খ নাম্বার কোশ্চেন বলছিল যে খ নাম্বার কোশ্চেন বলছে কি যে ডি এর সরল মান কত। এই যে তুমি যে ডি বের করছো, এই ডি এর সরল মানটা কত সেটা তোমার জানতে চাইছে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, সো ডি এর সরল মান কত সেটা যদি আমরা করতে যাই, ডি ইকুয়াল, তাহলে দেওয়া আছে দিয়ে আমি প্রথমে লিখি যে দেওয়া আছে যে ডি ইকুয়াল কি দেওয়া আছে ভাইয়া, যে 5p প্লাস 1 ডিভাইডেড বাই 5p p মাইনাস 1, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই ডি এর যে মানটা বের করতে বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর পরীক্ষায় অনেকবার আসছে। তোমাদের বোর্ড পরীক্ষা এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বারবার বলতেছি। ওকে, বাগ 25p প্লাস 1, আর এটা হলো 5p মাইনাস 1, বাহিরে হলো p প্লাস 1। সো এই হলো মূলত আমাদের কি কোশ্চেনটা, এই হলো কোশ্চেনটা। এখন এই কোশ্চেনটা তুমি সলভ করবা কিভাবে? ওকে, এই কোশ্চেনটা তুমি সলভ করবা কিভাবে? সো এখান থেকে দেখো ডি এর মান যেটা বের করতে বলছে, ডি এর মান যেহেতু বের করতে বলছে, তা এখানে আমাদের একটু কাজ আছে। কাজটা কি, যে 5p প্লাস 1 আর নিচে হলো 5p পাওয়ার পর কি হয়, গুণ হয়, তাহলে p স্কয়ার মাইনাস p ভাগ 25। এই 25 কে লিখতে পারি 5 এর উপর স্কয়ার p প্লাস 1, আর 5 এর উপর লিখতে পারি p স্কয়ার মাইনাস 1। সো এগুলা কিভাবে লিখতেছি সেটা যারা পেড ব্যাচে ছিল তার জন্য খুবই সহজ, কারণ এগুলো আমাদের পেড ব্যাচে আমরা একদম বিস্তারিত আলোচনা করে ফেলছি। আর বিশেষ করে এই অঙ্কটা তো তোমাদের হুবহু এর অঙ্ক, যেটা হলো 4.1 এর তোমাদের 4.1 এর 8 নম্বর যে অঙ্কটা, সেটার মতো হুবহু অঙ্ক, শুধুমাত্র পরিবর্তনটা কি করছে, আমরা 8 নম্বর অঙ্ক করছিলাম 3 দিয়ে, আর এখানে আছে 5। আমরা 8 নম্বর অঙ্ক করছিলাম m প্লাস n দিয়ে, এখানে হলো p প্লাস 1 দিয়ে। ওকে, আর কোনো পরিবর্তন নাই। সো তোমরা যারা পেড ব্যাচ আছো তোমরা চাইলে এখনই যে দেখতে পারো যে এই অঙ্কটা কি আমাদের 4.1 এর 8 নম্বর অঙ্কটার মতো কি মিলে কিনা। ওকে, আচ্ছা। সো পরবর্তীতে দেখো, সো এখানে আমরা দেখতেছি, দেখো p প্লাস 1। আচ্ছা, এটা কি করা আছে, এটা আমরা এখানে কাজ করি যে 5p প্লাস 1 এবং 5p স্কয়ার মাইনাস p, ওকে, ভাগ, এইখানে আমরা করতে পারি যে পাওয়ার পর কি হয়, গুণ হয়, তাহলে 2p প্লাস 2 এবং 5p স্কয়ার মাইনাস 1। ওকে, করে ফেললাম।
এবার আসো যে এই যে 5 5 দুইটা চলক সেম চলক, এখন দুইটা সেম চলক থাকলে তুমি পাওয়ারগুলা কি করবা ভাইয়া, বিয়োগ করে দিবা। তাহলে এইবার আসো তুমি দুইটা বিয়োগ করে দাও, পাওয়ারগুলা কি করে দাও, বিয়োগ করে দাও। তাহলে এই যে সেম চলক পাওয়ারগুলো ভাগ আকারে ছিল সেজন্য আমি বিয়োগ করে দেবো। তাহলে পি প্লাস ওয়ান মাইনাস পি স্কোয়ার প্লাস পি ভাগ এইখানে হলো 5, এইখানে কি করা যায় 2p প্লাস 2 মাইনাস পি স্কোয়ার প্লাস 1। ওকে, সো এইখানে আবার দুইটা সেম চলক হয়ে গেল। তো এইখান থেকে আমি বলতে পারি 5, এই যে পি পি যোগ করলে হয় 2p মাইনাস পি স্কোয়ার প্লাস 1, এটা আমার ছিল এখানে, যেহেতু ভাগ ছিল মাইনাস দিয়ে দিলাম। এখানে দেখো তো 2p, এই যে 2p মাইনাস 2p, আর এখানে মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে কি প্লাস পি স্কোয়ার। এখানে তুমি চিন্তা করো তো প্লাস 2 আর প্লাস 3 প্লাস 1, তাহলে প্লাস 3 হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু বিয়োগ করতেছি তাহলে মাইনাস 3 হয়ে যাবে। ওকে, জাস্ট এই একটা লাইন যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার জন্য ক্লিয়ার। সো 5, এই 2p এবং 2p কাটাকাটি করা যায়, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটাকাটি করা যায়, প্লাস 1 মাইনাস 3 করলে মাইনাস 2 থাকে, আর এই মাইনাস 2 বলতে 1/5 এর উপরে স্কোয়ার চলে আসে, আর 1/5 এর উপরে স্কোয়ার মানে কি 1/25, আর এটাই মূলত আমাদের অ্যান্সার চলে আসলো। সো ভাইয়া একদম শর্টভাবে দেখানোর চেষ্টা করছি, কারণ এগুলা তোমাদের আগেই করানো হয়েছে, ঠিক আছে, আগেই করানো হয়েছে। সো এই জন্য ভাইয়া একদম শর্টভাবে দেখানোর চেষ্টা করছি, যতটুকু তোমাদের না হলেই নয় ততটুকু ভাইয়া দেখানোর চেষ্টা করছি। ওকে, সো এইটা হলো আমাদের মূলত কি খ নাম্বার কোশ্চেন গেল। এবার আসো গ নাম্বার কোশ্চেন। ঠিক আছে, গ নাম্বার কোশ্চেন দেখাবো। গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনের দিকে তাকাও, যে দেওয়া আছে যে a ইকুয়াল x এর উপরে পাওয়ার l, x এর উপরে পাওয়ার m, b ইকুয়াল x এর উপরে পাওয়ার m, x এর উপরে পাওয়ার l। ওকে, আর c ইকুয়াল, আচ্ছা x এর উপরে পাওয়ার m, x এর উপর পাওয়ার n, আর c ইকুয়াল x এর উপরে পাওয়ার n আর x এর উপরে পাওয়ার l। এটা আমাদের কি তিনটা দেওয়া আছে। এবার আসো এই তিনটা মান যখন তোমার দেওয়া থাকবে তুমি কি করবা, তুমি প্রমাণ করবা। প্রমাণ করার যে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ দিয়ে লিখি, যে বাম পক্ষ কি আছে ভাইয়া, যে a l স্কয়ার প্লাস এল এম প্লাস এম স্কয়ার, বি উপরে হলো এম স্কয়ার প্লাস এম এন প্লাস এন স্কয়ার। ওকে, আর এখানে এটা একটু সরাই দিই, ডট সি, সি হলো এন স্কয়ার প্লাস এন এল প্লাস এল স্কয়ার। ওকে, জাস্ট আমি মানগুলা লিখলাম। এবার আসো মানগুলা জাস্ট বসায় বসায় ক্যালকুলেশন করবা। এর মানটা কত আসছে ভাইয়া, এর মান হলো এক্স এর উপরে পাওয়ার এল, আর এখানে হলো এক্স এর উপরে পাওয়ার এম। জাস্ট মানটা বসায় দাও, যে এল স্কয়ার প্লাস এল এম প্লাস এম স্কয়ার ইন্টু বি এর মান কত দেওয়া আছে ভাইয়া, বি এর মান দেওয়া আছে এক্স এর উপর পাওয়ার এম, এখানে দেওয়া আছে এক্স এর উপর পাওয়ার এন। জাস্ট মানটা বসায় দাও, যে এম স্কয়ার প্লাস এম এন প্লাস এন স্কয়ার। সি এর মান কত দেওয়া আছে, সি এর মান হলো এক্স পাওয়ার এন, আর এখানে হলো এক্স পাওয়ার এল। এখানে যদি করো যে এন স্কয়ার প্লাস এন এল প্লাস এল স্কয়ার আমার দেওয়া ছিল। ওকে, জাস্ট মানগুলা ইনভলভ করলাম। এবার আসো কাজটা কি, যে এক্স এর যে ভাগ আকারে ছিল না ভাইয়া পাওয়ারগুলা, তাহলে এল মাইনাস এম হয়ে যায়। আর এখানে কি আছে, এল স্কয়ার প্লাস এল এম প্লাস এম স্কয়ার। সেম ভাবে এইখানে দেখো যে এক্স এম মাইনাস এন, আর এখানে হইতেছে কি এম স্কয়ার প্লাস এম এন প্লাস এন স্কয়ার। সেম ভাবে এখানে যদি আমি দেখাই যে এক্স এন মাইনাস এল এন স্কয়ার প্লাস এন এল প্লাস এল স্কয়ার প্লাস এল স্কয়ার। সো এই লাইনটা যখন তুমি করে ফেলবা তখন কিন্তু তোমার অনেকটাই শেষ।
দেখো তার পরবর্তী লাইনগুলো তুমি কিভাবে সাজাবা, যে এক্স তুমি কিন্তু জানো যে ভাই এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, যে এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো এখানে দেখো তো এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এল কিউব মাইনাস এম কিউব। সো তোমাদের সূত্র মনে না থাকলেও কিভাবে করতে হয় সেটা কিন্তু ভাইয়া তোমাদের সাথে আলোচনা করে ফেলছি। সো তোমরা যারা পেট বেঁচেছিলা তাদের জন্য কিন্তু এই যে সূত্র তোমার মনে না রাখলেও তুমি কি করতে পারবে, এই অঙ্কগুলা করে ফেলতে পারো। সো সূত্র না মনে থাকলে তুমি কিভাবে করবা সেটা কিন্তু আমার পেট ব্যাচের স্টুডেন্টরা তোমরা সবাই জানো। সো তোমরা যারা এখনো পেট ব্যাচে যুক্ত হও নাই, তোমরা চাইলেই আমাদের এই ভিডিওর নিচে তোমরা জাস্ট কমেন্ট করে রাখো যে আমরা ম্যাথ 25 কোর্সে ভর্তি হতে চাই বা এডমিট হতে চাই। আশা করি ক্লাস শেষে তোমাদের ওই কমেন্টের রিপ্লাইয়ে তোমাদের কোর্সের ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, সো তোমরা চাইলে আজই তোমাদের কি করতে পারো, ম্যাথ 25 কোর্সে ইনরোল হয়ে যেতে পারো, যেখানে একদম বেসিক থেকে ম্যাথ এসএসসি যে ম্যাথ বা দাখিলে তোমাদের যে ম্যাথ একদম বেসিক আলোচনা থেকে, সম্পূর্ণ বেসিক আলোচনা থেকে একদম অ্যাডভান্স লেভেলে যতটুকু না হলে তুমি সিকিউ এবং এমসিকিউ সলভ করতে পারবে না, ঠিক ততটুকুই তোমাদের সলভ করে দেওয়া হয়েছে বা ততটুকুই বেসিক দেওয়া হয়েছে। একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো তোমাদের এমসিকিউ খুব অল্প সময়ে যদি তুমি সলভ করতে চাও তাহলে আমাদের এই কোর্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা এখনই যুক্ত হও নাই তারা আজই যুক্ত হয়ে যাও, বা আমাদের এই ভিডিওর নিচে বা আমাদের এই ক্লাসের নিচে তোমরা কি করে ফেলতে পারো, কমেন্ট করে ফেলতে পারো যেন যে তোমরা ম্যাথ 25 কোর্সে ইনরোল হতে চাও। ওকে, সো এই হলো মূলত দেখো এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। সো এক্স এম কিউব মাইনাস এন কিউব, এখানে হলো এক্স এন কিউব মাইনাস এল কিউব, জাস্ট গুণ করে দিলাম। ওকে, তো এখানে দেখো তিনটা চলক সেম, আমার গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এন কিউব প্লাস এন কিউব মাইনাস এল কিউব। সো এখানে সবগুলা কাটাকাটি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এক্স এর উপর পাওয়ার 0 থাকে, আর এক্স এর উপর পাওয়ার 0 বলতে কি 1, এক্স এর উপর পাওয়ার 0 বলতে কি 1, আর যেটাই মূলত আমাদের কি ডান পক্ষে দেওয়া আছে, কিসে দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে। সো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, আর এটা আমাদের কি করতে বলছে ভাইয়া, প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। সো এখান থেকে তোমার এই যে এটা হলো ডান পক্ষ, এই যে এটা হলো অ্যান্সার। ওকে, সো আমি যদি তোমাদের সুবিধার্থে একত্রে করে দেই সম্পূর্ণটা, তোমাদের অনেকটাই হেল্প হবে। ওকে, সো এই হলো মূলত আমাদের সম্পূর্ণ ম্যাথটা। দেখো এই হলো সম্পূর্ণ ম্যাথ। ওকে, সো এটা হলো সম্পূর্ণ ম্যাথ। আশা করি তোমাদের কারো বুঝতে সমস্যা নাই। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভাইয়াকে জানাও যে আমাদের এই লাইনটা সমস্যা হইতেছে, বা কারো কোনো লাইন বুঝতে সমস্যা হলে এখনই জানাও, এখনই কমেন্ট করে জানাই ফেলো যে এই লাইনটা বুঝতে সমস্যা হচ্ছে বা অন্য আরেকটা লাইন বুঝতে সমস্যা হচ্ছে। বলো কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? এটা কিন্তু দেখো বোর্ড কোশ্চেন, এটা কিন্তু দাখিল পরীক্ষা 2018 সালের কোশ্চেন। সো আমরা কিন্তু কি করতেছি, আমাদের বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলাই মূলত সলভ করে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, কারণ তোমরা যাতে এই কোশ্চেনগুলো সলভের মাধ্যমে তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়েছে কিনা সেটাও বুঝতে পারো, অথবা তোমাদের বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে আরেকটা জিনিস তোমাদের স্পষ্ট করা উচিত যে তোমাদের কি হচ্ছে, যে বিগত বছরের কোশ্চেনগুলোর মাধ্যমে দেখানোর মাধ্যমে তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে বিগত বছরের কোশ্চেনগুলো আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে কোশ্চেনগুলো হয়, সেটা তোমাদের একটা ধারণা পেয়ে যাচ্ছে এই কোশ্চেনগুলো সলভিং এর মাধ্যমে। সো তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত আছো তাদের কাছে হয়তো এই কোশ্চেনগুলো খুবই সহজ মনে হবে, কারণ এই টাইপের কোশ্চেনগুলো আমরা অনেকবার অনেক বিশ্লেষণ করে কিভাবে সলভ করতে হয়, কিভাবে তুমি সূত্র ছাড়া কিভাবে সলভ করবা, সকল টেকনিক সহ আমরা তোমাদের ক্লাসে আলোচনা করে ফেলছি। কিন্তু যারা এখনো আমাদের পেইড ব্যাচে যুক্ত হও নাই, তোমরা চাইলেও কি করতে পারো, আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। সো এই হলো আমাদের ম্যাথ। পরবর্তী কোশ্চেন দিকে তাকাও।
সো পরবর্তী কোশ্চেনটা একই টাইপের ছিল। সো আমরা এর পরবর্তীতে 9 চ্যাপ্টারের ত্রিকোণমিতির একটা সৃজনশীল সলভ করার চেষ্টা করি। ওকে, ত্রিকোণমিতির একটা সৃজনশীল সলভ করার চেষ্টা করি। ওকে, সো এটা হলো ত্রিকোণমিতির একটা কোশ্চেন 9 যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যারা পেইড ব্যাচে যুক্ত আছে তোমরা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো সলভ করে ফেলছো, হুবহু এই টাইপের কোশ্চেনগুলো তোমরা সলভ করছো, কিন্তু কোশ্চেনগুলো একটু উল্টা ছিল। এখন দেখো কোশ্চেনগুলো একটু সৃজনশীল আকারে আসছে, জাস্ট একটু মিলায় দেখবা। ওকে, সো চলো আমরা যদি সৃজনশীলটা শুরু করে দেই, আমরা সৃজনশীলটা শুরু করি। সো আমাদের প্রথম কোশ্চেনটার জন্য আমরা একটা স্লাইড তৈরি করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে যে sin p সমান সমান √3/2 cos p এর মান কত। সো এটা তুমি কিভাবে সলভ করবা? দেখো প্রথমত আমি লিখতে পারি যে ক দেওয়া আছে ওকে, আচ্ছা ক দেওয়া আছে, এটা তোমাদের ফিক্সড করে দেই। ওকে, দেখো ক দেওয়া আছে যে sin p, কি দেওয়া আছে sin p সমান সমান √3/2, sin p সমান সমান কি √3/2। এখন কথা হলো ভাইয়া sin p সমান সমান যে √3/2 দেওয়া, এটা থেকে তুমি বলতে পারবা sin কত ডিগ্রির মান √3/2? বলতে পারবা কিনা যে sin আসলেই কত ডিগ্রির মান √3/2? আচ্ছা, তাহলে দেখো sin p সমান সমান যদি √3/2 হয়, তোমরা কিন্তু সবাই জানো যে sin 60 ডিগ্রির মান কত √3/2, sin 60 ডিগ্রি। এখানে একটু কথা বলি, তোমরা যারা পেইড ব্যাচ আছো তারা কিন্তু এই যে মানগুলা এগুলো কিন্তু তোমাদের মুখস্থ ছাড়া তোমরা কিভাবে মনে রাখবা সেই টেকনিকগুলোও ভাইয়া ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। সো তোমরা চাইলেই কি করতে পারো, তোমাদের যদি যারা পেইড ব্যাচে আছো তারা যদি একটু ভুলে যাও ম্যাথগুলো, তোমরা কি করতে পারো তোমাদের রেকর্ডের যে ক্লাসগুলো আছে সেই ক্লাস থেকে তোমরা দেখে নিতে পারবা যে আমাদের 9.1 এর এই সূত্রগুলো তোমরা যে sin 60 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান কত বা cos 60 ডিগ্রির মান কত, এই মানগুলো তুমি মনে রাখার জন্য ভাইয়া যে টেকনিকগুলো ইউজ করে দিছি সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, সো sin p সমান সমান sin 60 ডিগ্রি, দুই পাশ থেকে আমি বলতে পারি যে p সমান সমান 60 ডিগ্রি, p সমান সমান কি 60 ডিগ্রি। সেম ভাবে তাহলে cos p এর মান কত বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি cos p ইকুয়াল দাঁড়াচ্ছে কি cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান কত হাফ, cos 60 ডিগ্রির মান কত হাফ। তাহলে এই হলো আমাদের ম্যাথ, এই যে cos 60 ডিগ্রির মান হলো হাফ, এই যে sin p এর মান আমরা এই যে p সমান সমান পাইছি কত ডিগ্রি 60 ডিগ্রি পাইছি, p সমান সমান আমরা পাইছি কত 60 ডিগ্রি পাইছি। ওকে, আচ্ছা ওকে, আমাদের ক নাম্বার কোশ্চেনটা আশা করি কারো কোনো বস্তু সমস্যা নাই। ক নাম্বার কোশ্চেন কারো বুঝতে সমস্যা নাই। আচ্ছা চলো আমরা খ নাম্বার যেই কোশ্চেন করছি, খ নাম্বার যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। ওকে, খ নাম্বার যে কোশ্চেন সেটা বোঝার চেষ্টা করি। সো খ নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, এটার জন্য যদি আমরা একটা স্লাইড তৈরি করে ফেলি, এই এতটুকুই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, খ নাম্বার কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন দেখো ভালো করে যে দেওয়া আছে যে m মাইনাস n, তাহলে m এর মানটা কি দেওয়া আছে না ভাইয়া, যে m ইকুয়াল 10a sec a প্লাস 1 sec a প্লাস 1, এটা হলো কি m এর মান দেওয়া আছে। সেম ভাবে তোমার n এর মান n ইকুয়াল তোমার দেওয়া আছে sec a মাইনাস 1 ডিভাইডেড বাই কি 10a, ডিভাইডেড বাই কি 10a। সো এই যে তুমি m এবং n এর মান জাস্ট লিখে রাখলা। এবার আসো তোমাকে প্রমাণ করতে বলছে কি যে m মাইনাস n, তাহলে প্রমাণ যেহেতু করতে বলছে তুমি কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে লিখতে পারো, বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে লিখতে পারো। সো এটা আমি কি করতে পারি, বাম পক্ষ দিয়ে লিখি যে বাম পক্ষ কি বলছে m মাইনাস n। আচ্ছা তাহলে m মাইনাস n বলতে কি বোঝাচ্ছে, যে m এর মান যেটা ছিল সেটা লিখি, যে m এর মান ছিল 10a আর নিচে ছিল sec a প্লাস 1 মাইনাস n এর মান ছিল তোমার sec a মাইনাস 1 ডিভাইড বাই হলো 10a। ওকে, তো এইখানে তুমি লসাগু করে ফেলো যে 10a
ইকুয়াল কি দাঁড়াচ্ছে যে sec a প্লাস ওয়ান, sec a প্লাস ওয়ান। আর এখানে তাহলে তুমি দেখো sec a প্লাস ওয়ান দ্বারা যখন তুমি এটা ভাগ করে ফেলবা তুমি কি পাবা, 10a পাবা। আর 10a দ্বারা 10a কে গুণ করলে কি পাবা, 10 স্কোয়ার a পাবা। ওকে, মাইনাস এখানে দেখো 10a দ্বারা 10a ভাগ করলে তুমি পাবা 1, আর y 1 দ্বারা এই যে sec a প্লাস ওয়ান পাবা, sec a প্লাস ওয়ান দ্বারা উপরটা গুণ করে দিলে তুমি এখানে পাবা কি sec a প্লাস ওয়ান, sec a মাইনাস ওয়ান। ওকে, এবার আসো, এবার দেখো 10a sec a প্লাস ওয়ান। আর এইখানে তুমি কিন্তু লিখতে পারো যে 10 স্কোয়ারে, এই যে 10 স্কোয়ার a মাইনাস, এখানে দেখো তো লেখা যায় না যে sec স্কোয়ার a মাইনাস ওয়ান, কারণ তুমি এখানে দেখো তো a প্লাস বি মাইনাস বির একটা সূত্র হয়ে যায়। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, লিখলাম। এবার আসো, যে নিচে আমাদের যা ছিল তা রাখলাম, যে 10a sec a প্লাস ওয়ান। আর উপরে দেখো তো 10 স্কোয়ার a মাইনাস, এটা কিন্তু সূত্র পড়ে যে sec স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে আমি সূত্র লিখতে পারি 10 স্কোয়ারে। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাইয়া এই সূত্রটা আসলো কোথা থেকে? এখন তোমাদের এই যে sec স্কোয়ার a মাইনাস ওয়ান, এই সূত্রগুলো যে আসলো 10 স্কোয়ারে, এই সূত্রগুলো তুমি মুখস্থ ছাড়া কিভাবে মনে রাখবা সেটা কিন্তু ভাইয়ারা পেইড ব্যাচে আলোচনা করে ফেলছে। তো তোমরা চাইলেই পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও তারা আজকে কমেন্ট, এই ক্লাসের কমেন্টে জানায় দাও যে আমরা পেইড ব্যাচে যুক্ত হতে চাই। তোমাদের সকল ডিটেলস ওই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো, যারা এখনো পেইড ব্যাচে যুক্ত হও নাই, যারা এখনো ম্যাথের যে কোর্সটা, এই কোর্সে যুক্ত হও নাই, তোমরা এখনই কমেন্ট করে জানায় দাও, তোমাদের পেইড ব্যাচের ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, তো 10 স্কোয়ারে মাইনাস ওয়ান, 10 স্কোয়ারে মাইনাস এ, দেখো এটা কিন্তু শূন্য। আর শূন্য দ্বারা তুমি জানো যে কোনো কিছু যখন ভাগ করা হবে তখন কিন্তু তোমার এটা কি হয়ে যাবে, অ্যান্সার শূন্যই হয়ে যাবে। সো এটার অ্যান্সার হলো শূন্য, আর এটাই মূলত তোমাদের ডান পক্ষ চাইছে। ওকে, এটাই তোমার ডান পক্ষ চাইছে। সো এই হলো তোমার ক এবং খ নাম্বার কোশ্চেন। সো গ নাম্বার কোশ্চেনটা ভালো করে খেয়াল করবা। গ নাম্বার কোশ্চেনটা মূলত তোমাদের বইয়েরই একটা ম্যাথ, কিন্তু জাস্ট নিয়মটা একটু চেঞ্জ করে দিছে, সো গ নাম্বার কোশ্চেন। সো গ নাম্বার কোশ্চেনটা দেখো, থিটার মান বের করতে বলছে। থিটার মান যেহেতু বের করতে বলছে, থিটার কাজটা কি, কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এইখান থেকে কাজ করতে বলছে। কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এখান থেকে কাজ করতে বলছে। তো তুমি এখানে কাজ করো, তাহলে লেখো যে কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 কস থিটা, 2 মাইনাস 5 কস থিটা। এটা হলো আমাদের ম্যাথ। সো এইখান থেকে তুমি সলভটা কিভাবে করবা সেটা আমাদের মূলত কাজ। সো এইখান থেকে তুমি দেখো তো, এইখানে আমরা জানি, এখানে কিন্তু আমরা কিছু শর্টকাট ট্রিক্স জানি। তার মধ্যে অন্যতম একটা ট্রিক্স হলো যে যেটার মধ্যে স্কোয়ার নাই, স্কোয়ার ছাড়া কি আছে ভাইয়া, কস থিটা আছে। তো কস থিটাকে তুমি ভাঙায় ফেলো, যে কস সবগুলোরে তুমি কি করবা, কস থিটা বানাবা। তো 1 মাইনাস কস থিটা হয়। সো এখান থেকে আমি ডিরেক্টলি লিখতে পারি যে 1 মাইনাস না লিখে 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল হলো 0, বা cos স্কয়ার থিটা কয়টা হলো, দুইটা, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল হলো 0। সো এখান থেকে তোমাদের মূলত আসে 6 কে লসাগু করলে, তুমি মিডল টার্ম করলে cos স্কয়ার থিটা মাইনাস বা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল হলো 0। যেহেতু তোমাদের বইয়ের ম্যাথ, তো তোমাদের এটা ভাইয়া ডিটেলসে না বলে জাস্ট করায় দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আর আমরা যারা প্রাইভেট ব্যাচে যারা যুক্ত আছো তারা তো এই ম্যাথগুলো হুবহু বইয়ের সাথে, যখন আমরা বইয়ের ম্যাথগুলো সলভ করছি তখন কিন্তু তোমরা এই ম্যাথগুলো ইজিলি পেয়ে গেছিলা। ওকে, সো এইখানে দেখো তুমি তুমি কিন্তু প্রথমটা থেকে 2 cos থিটা কমন নিতে পারো। 2 cos থিটা কমন নিলে এখানে তুমি পাবা কি, cos থিটা প্লাস 3 পাইতেছো, মাইনাস এই দুটো কমন নেই মানে 1, তাহলে কি থাকবে, cos থিটা মাইনাস 1 প্লাস 3 ইকুয়াল হলো 0। সো এইখান থেকে তুমি সহজেই বলতে পারবা যে 2 cos থিটা মাইনাস 1 একটা, আরেকটা হলো cos থিটা প্লাস 3 ইকুয়াল হলো 0। ওকে, সো আমরা দুইটা মান কিন্তু খুব সহজেই বের করে ফেললাম। এবার আসো, তুমি এই দুইটা মান থেকে তুমি কি লিখবা, হয় অথবা দিয়ে লিখবা।
যে হয় অথবা কি যে 2 cos থিটা, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হলো 0। আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বলতে কি বোঝায় যে 2 cos থিটা ইকুয়াল হলো তোমার মাইনাস 1 ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে প্লাস 1। তাহলে এই যে প্লাস 1, আর এইখান থেকে আমি বলতে পারি যে cos থিটা ইকুয়াল হলো তোমার 1/2। আর cos কত ডিগ্রি মান 1/2, cos থিটা সমান সমান cos 60 ডিগ্রি মান 1/2। তাহলে দুই পাশ থেকে আমরা বলতে পারি থিটা সমান সমান কত ডিগ্রি ভাইয়া 60 ডিগ্রি। এটা হলো আমি এক পাশ থেকে বললাম, এই যে এক পাশ। সেম ভাবে তুমি এখান থেকে আরেকটা কাজ করতে পারো, এখান থেকে তুমি আরেকটা কাজ করতে পারবা, যে কি কাজ সেটা তুমি বলতে পারবা এই যে এখান থেকে দেখো অথবা যে অথবা তোমার আরেকটা কি মান ছিল যে cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 ইকুয়াল হলো 0। সো এখান থেকে তুমি বলতে পারবা যে cos থিটা ইকুয়াল হলো -3। সো মাইনাসের মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আর কেন তোমার 3টা গ্রহণযোগ্য নয় সেটা কিন্তু আমরা ডিটেলসে জানি, ওকে ডিটেলসে জানি। সো এখানে তোমার অ্যান্সারটা আসবে কি তাহলে, যে অ্যান্সার আসবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সো এইটা যদি আমি একত্রে করে দেই তোমাদের জন্য সুবিধা হবে, বুঝতে অনেকটাই সুবিধা হবে। ওকে, এই হলো তোমাদের ক খ গ। ওকে, সো ভাইয়া তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের মূলত যে সৃজনশীলগুলা, এই সৃজনশীলগুলা যতভাবে আসে তার একটা ডকুমেন্টস বা তার একটা নমুনা তোমাদের দেওয়ার চেষ্টা করছি, বা একটা প্র্যাকটিস করানোর গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। সো তোমরা যারা পেইড ব্যাচে আসো তারা তো এই কোশ্চেনগুলো খুব সহজেই বুঝতে পারতেছো, বা ভাইয়ার সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তো তোমাদের ফর্মুলা দেওয়াই আছে, বা ফর্মালিটিস তোমাদের যেভাবে দেওয়া আছে বলা আছে, তোমরা ওই কাজটাই করবা। তোমাদের যাদের পার্সোনালভাবে কোনো সমস্যা থাকে, যারা পেইড ব্যাচে যুক্ত আছো, তোমরা সরাসরি ভাইয়ার সাথে কথা বলে তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার করে ফেলবা। সো দেখো আমরা মূলত আজকে প্রায় কয়টা ম্যাথ সলভ করলাম, প্রায় 6টা সৃজনশীলের মতো ভাইয়ারা তোমাদের সাথে সলভ করে দিলাম। সো আজকের ক্লাসে যেমন আমাদের এটা কি ছিল, ত্রিকোণমিতির একটা ম্যাথ ছিল। এর পূর্বে যেটা করাইলাম সেটা হলো তোমাদের অনুশীলনী 4-এর যে সূচক এবং লগারিদমের একটা ম্যাথ ছিল। এর পরবর্তীতে যে এই পূর্বে যেগুলো করাইলাম সেগুলো হলো তোমাদের সেট এবং ফাংশনের চ্যাপ্টার ছিল। সো আমরা মূলত অনুশীলনী 9, অনুশীলনী 2 এবং অনুশীলনী 4 এই 3টা চ্যাপ্টার থেকে মূলত তোমাদের সৃজনশীলের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো তোমরা কি করবা, বাসায় অবশ্যই এই ক্লাসটা তো বারবার দেখবা, সাথে তোমাদের যদি যারা পার্সোনাল ব্যাচে যুক্ত আছো বা প্রাইভেট ব্যাচে যুক্ত আছো তারা কি করবা, অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা তোমরা বাসায় কি করবা, এই টাইপের যত সিকিউ আছে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা। যদি তোমাদের সিকিউ সলভিং এর সমস্যা হয়, তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবা, তোমাদের যখন সিকিউ সলভিং এর সমস্যা হবে, তখন তোমরা কি করবা, সরাসরি ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে হোক, যেভাবে হোক, যোগাযোগ মাধ্যম তো তোমাদের বলাই আছে। সো তোমরা অবশ্যই তোমাদের প্রাইভেট ব্যাচে যে গ্রুপ আছে ওই গ্রুপে পোস্ট করবা, বা ভাইয়ার সাথে সরাসরি কন্ট্যাক্ট বা ইনবক্সে মেসেজ দিয়ে তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার করে নেবা। বেশ সবচেয়ে ভালো হয় তোমাদের যে প্রাইভেট ব্যাচে গ্রুপ আছে ওই গ্রুপে তোমাদের পোস্ট করবা তোমাদের সমস্যাগুলো। সো আশা করি তোমাদের সমস্যাগুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না। ওকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এই হলো মূলত আমাদের আজকের ক্লাসটা ছিল সিকিউ সলভিং ক্লাস। সো আমরা আরও একটা এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে আসবো। যারা প্রাইভেট ব্যাচে যুক্ত আছে তারাই শুধুমাত্র এই ক্লাসটা করতে পারবা। সো আজকে তো সিকিউ সলভিং ছিল, আমরা সবার জন্য পাবলিক করে দিছি। এমসিকিউ ক্লাসটা শুধুমাত্র প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা দেখতে পারবা। সো তোমরা যারা এখনো প্রাইভেট ব্যাচে যুক্ত হও নাই, তোমরা চাইলে আজই কি করতে পারো, আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আর প্রাইভেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমাদের জাস্ট এই যে আমাদের ইয়াটা দেওয়া ছিল এই ক্লাসটা, এই ক্লাসের নিচে জাস্ট কমেন্ট করে রাখো যে আমি প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাই। তাহলে তুমি কি করতে পারবা, প্রাইভেট ব্যাচে যে কোনো এই প্রাইভেট ব্যাচ জনিত যে কোনো ডিটেলস তোমাদের এই কমেন্ট বক্সের রিপ্লাইয়ে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর সবার কাছে রিকোয়েস্ট, যাদের ম্যাথ প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের কি করবা, দাখিল 25 ম্যাথ কোর্সে ইনরোল হয়ে যাবা। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।